সুফিয়ান চৌধুরীর বিশাল ড্রয়িং রুমে বসে আছেন মায়া চৌধুরী, সঙ্গে এসেছেন কামাল আর নজরুল। সকলের মুখে রং ফ্যাকাশে। সারফরাজ অস্থির চিত্তে কোণের সোফাটায় বসে বসে হাতের তালু ঘষছে। মনে অজানা ভয় পাখা ঝাপটে ঝাপটে শরীর কাঁপিয়ে দিচ্ছে। এসি শীতল বাতাসেও চিবুক বেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়াচ্ছে তার, সেই সাথে শুকিয়ে উঠেছে গলা। গায়ে জড়ানো শুভ্র পাঞ্জাবিখানা যেন শুল কাটা হয়ে শরীরে বিচ্ছে। পাঞ্জাবির সবকটা বাটন খুলে কলার নাড়াচাড়া করলো সে। কেমন শ্বাসরুদ্ধকর লাগছে। গুটানো হাতে আরেকটু গুটিয়ে নিজেকে রিল্যাক্স করতে চাইল, কিন্তু আজ যেন সমস্ত ভয়, অস্থিরতা, জড়তার উন্মাদনা শক্ত করে চেপে ধরেছে তাকে। চাইলেও কোনোটাকেই মাথা থেকে নামানো যাচ্ছে না। এমন সময় কুলসুম গ্লাস ভর্তি জুসের ট্রেনে সেন্টার টেবিলে রাখতে সারফরাজ চট করে উঠে এসে একটা গ্লাস হাতে তুলে নিল। এরপর ঢকঢক করে গলায় চালান করে আরেকটা গ্লাস হাতে নিয়ে পূর্বের অবস্থানে গিয়ে বসলো। কিন্তু নরম গদিযুক্ত সোফাটা তার কাছে জ্বলন্ত উনুন মনে হচ্ছে। বসলে কেমন নিতম্ব জ্বলে যাচ্ছে। শরীরে শিরশিরে অনুভূতি হচ্ছে। অদ্ভুত রকম একটা ভয় পুরোপুরি গ্রাস করে নিয়েছে তাকে। সেই ভয়ে পোক্ত শরীরখানা হেলে হেলে পড়ে যেতে চাইছে। জুসের গ্লাস ধরা হাতখানাও কেমন ঠকঠক করে কাঁপছে। ছেলের এহেন অবস্থা দেখে চোখ মুখ কুচকে বিরক্তিতে চসচক শব্দ উচ্চারণ করলেন মায়া চৌধুরী। এরপর ফিসফিস করে বললেন, কি হয়েছে তোমার? এসব কি ধরনের আচরণ? নিজের পরিচয় ভুলে গেছো? কার ছেলে তুমি? তোমার বাবার দাপটে মানুষ এমন ঠক ঠক করে কাঁপতো, আর তার বুক থাকতো শটান, চোয়াল থাকতো শক্ত। আজকের এই দৃশ্য দেখলে তোমার বাবা নিশ্চিত কপাল চাপড়াতেন। বলতেন মায়া এ আমার ছেলে নয়। নিজের রক্তের উপর আরোপ লাগায় কিছুটা নীরব হয়ে বসলো সারফরাজ। পাশ থেকে নজরুল চুপি চুপি বলে উঠল, দানবের লাহান শরীর দিয়ে কি হইব যদি বুকে দম না থাকে? সারফরাজ দাঁত চেপে বলে উঠল, আমার জায়গায় নিজেকে বসে এমন বড় বড় কথা বলো। কমিশনার কত বড় বজ্জাত তুমি জানো না? যদি ফিরিয়ে দে। নজরুল মাছি মারার ভঙ্গিতে বলে উঠল, ওসব বাপ মা কিছুই না। গোড়া শক্ত থাকলে জ্বর জাপটায় গাছ উল্টায় না ছোট ভাই। তোমার ভালোবাসার মানুষ কোনো তালিবালি না করলেই হইল। কামাল চুপচাপ চারিপাশে দেখে বলে উঠল, দরকার পড়লে মেয়ে তুলে নিয়ে যাব, তবুও খালি হাতে ফিরবো না। কামালকে থামিয়ে দিয়ে মায়া চৌধুরী বলে উঠলেন, আহ ভাইজান, এসব কি অলক্ষণে কথা জুড়েছ তোমরা? কমিশনার সাহেবকে আগে আসতে দাও, কথা বলি, তারপর দেখা যাক কি করা যায়। মায়ের কথা শেষ হতে সুফিয়ান চৌধুরী গলা খাকড়ি দিয়ে ড্রয়িং রুমে এলেন। পিছে পিছে এলেন রেখা। সুফিয়ান চৌধুরীকে দেখেই মায়া হাসি মুখে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইজান। সুফিয়ান সালামের উত্তর দিয়ে সামনে সোফায় বসলেন। রেখা বসলো মায়ের পাশে। দুষ্টু চোখে সারফরাজকে একবার পরখ করলেন সুফিয়ান। কেমন ভেজা বিড়ালের মতো এক কোণে ঘাপটি মেরে আছে ছেলেটা। দেখে মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। মনে তার সেই রকম ভয়। অথচ এই যুবক কতটা খতরনাক তা সুফিয়ান চৌধুরী চাইতে ঢের আর কে জানে। পশুর চাইতে হিংস্র তার পুরো সত্তা। কুলসুম একে একে নাস্তার পসরা সাজালো টেবিলের উপর। এরপর নিঃশব্দে দরজার পাশে গিয়ে চুপটি করে দাঁড়ালো আলাপ শোনার জন্যে। মায়া চৌধুরী কিছুক্ষণ ইতস্তত করে মুখ মাধুর্যময় হাসি ঝুলিয়ে মিহি গলায় বলে উঠল, আপনার মেয়েটাকে আমাদের বাড়ির মেয়ে হিসেবে চাইতে এসেছি ভাইজান। আমার ছেলে আপনার মেয়েকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, আপনার মেয়ে কখনো কোনো অভিযোগ করার সুযোগ পাবে না। আর সমস্ত বিপদে আপদে আপনার মেয়েকে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করবে আমার ছেলে। আপনারা কি আমার ছেলেকে গ্রহণ করবেন? মায়ার মিষ্টি হাসির পানে তাকিয়ে দীর্ঘশ্বাস টানলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজের বাবাকে নিজে চোখে না দেখলেও ভদ্রলোক সম্পর্কে যেসব জেনেছেন সুফিয়ান চৌধুরী, তাতেই বোঝা যায় তাদের পরিবার কতখানি সম্মানী, ভদ্র আর আভিজাত্যপূর্ণ। মায়া চৌধুরী যথেষ্ট ভালো মানুষ। সারফরাজকে নিয়ে সুফিয়ান চৌধুরী কিছুই বলতে চান না। মেয়ের জন্য এমন একজন যোগ্য পাত্র তিনি কোথাও পাবেন না। কিন্তু মূল কথা হচ্ছে মেয়েটা ছোট, কেবল এমবিবিএস প্রথম বর্ষে পড়ছে। এখনই বিয়ে শাদী হয়ে গেলে পড়াশোনায় বিশাল ক্ষতি হয়ে যাবে। তাছাড়া ছোকরা সারফরাজকে একদম বিশ্বাস নেই, সারাক্ষণ বউ ধরে বসে থাকবে। তখন মেয়েটা পড়ালেখায় সব শিখিয়ে তুলে রাখতে হবে। কিন্তু মায়া চৌধুরীকে কিভাবে ফেরাবেন তিনি? সুফিয়ান চৌধুরী কিছুক্ষণ মাথা নিচু করে ভাবলেন। এরপর বিনয়ী স্বরে বললেন, আসলে আপা, মেয়েটার পড়াশোনার জন্যই আমার সমস্ত আমোদ। ছোটবেলা থেকেই ওর প্রবল ইচ্ছা ডক্টর হয়ে মানুষের জীবন বাঁচাবে। বাবা হিসেবে মেয়ের স্বপ্ন পূরণ করা আমার অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। বিয়ে হয়ে গেলে যদি সে স্বপ্ন পূরণ না হয়, তখন মেয়েটার মন ভাঙবে, তাই আর কি। মায়া চৌধুরী ঠোঁটে হাসির রেখা ধরে বলে উঠলেন,
আমি নিজে দায়িত্ব নিয়ে পড়াশোনার বিষয়টা দেখব ভাইজান। সারফরাজ ওকে একদম বিরক্ত করবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আসলে ছেলেটা আমার বড্ড একা, কোনো কিছু বুঝে উঠবার আগেই বাবাকে হারিয়েছে। আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, সেটাও হয়নি ভাগ্যের নির্মম পরিহাসে। স্রোতের শ্যাওলার ন্যায় ভাসতে ভাসতে, মানুষের ঠোকর খেতে খেতে আমার ছেলে পাথরে পরিণত হয়েছে। চোখের জল ফেলার জন্য ছেলেটা আমার কাউকে কাছে পায়নি, কেউ বাড়িয়ে দেয়নি ভরসার হাত। ও তো মন থেকে মরেই গেছে প্রায়। ওর একটা ভরসাযোগ্য স্থান দরকার ভাইজান, ওর একটা বন্ধু, ভালোবাসার মানুষ, বিশ্বস্ত সঙ্গী দরকার। আমি ওর কোনোটাই হতে পারিনি। যখন আমি ফিরে এসেছি তখন আমার ছেলে সব হারিয়ে বসে আছে। ও আপনার মেয়েকে পেয়ে অল্প অল্প বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছে ভাইজান। আমার ছেলেটাকে একটু দয়া করুন, আপনার মেয়েটাকে ভিক্ষে দিন আমার ছেলেকে। কথাগুলো বলতে বলতে নীরবে কেঁদে ফেলল মায়া। যে ছেলের ভবিষ্যৎ হবার কথা ছিল চাঁদের নেই উজ্জ্বল, সেই ছেলে আজ অমাবস্যার আধারে ঢেকে গিয়েছে। মা হয়ে যদি ছেলের জীবনের সমস্ত অন্ধকার দূর করতে না পারলেন তবে কিসের মা সে? সারফরাজ মাথা নত করে বসে আছে। কামালের চোখের কোণে জল। সুফিয়ান চৌধুরী সমস্ত ভাষা হারালেন। তিনি কখনোই সেভাবে চিন্তা করেননি। সেদিন যদি সারফরাজ রূপকথাকে তার হাতে না তুলে দিত তবে সুফিয়ান চৌধুরীও সন্তানহীন এমন নিঃসঙ্গই থাকতেন। তাদের স্বামী স্ত্রীর জীবনও আধারে ঢেকে থাকত। রূপকথার উপর সারফরাজের পুরো হক রয়েছে। সুফিয়ান পারবে না সারফরাজকে ফিরিয়ে দিতে। সুফিয়ান চৌধুরী কম্পিত শ্বাস ফেলে মাথা উঁচু করে সারফরাজের উদ্দেশ্যে শুধালো, কিরে হতচ্ছাড়া, আমার মেয়েকে বিরক্ত করে পড়াশোনার 12টা বাজাবি না তো? আকস্মিক এই প্রশ্নে মেঝে থেকে দৃষ্টি তুলে সুফিয়ান চৌধুরীর পানে তাকালো সারফরাজ। মনে হচ্ছে সে ভুল শুনেছে। সারফরাজ হা করে অবাক চোখে সুফিয়ান চৌধুরীর পানে তাকিয়ে রইল। সুফিয়ান চৌধুরী পলক ঝাপটে আশ্বস্ত করলেন সারফরাজকে। সারফরাজ ঝটপট মাথা ঝাঁকিয়ে বলে উঠল, দরকার পড়লে 8 বছর দেশে থাকবো না আমি স্যার। আপনার মেয়ে ডাক্তার হবে তবে দেশে ফিরবো। সুফিয়ান চৌধুরী সারফরাজের উত্তরে প্রসন্ন হলেন। তিনি অল্প হেসে গলা বাড়িয়ে ডাকলেন, রূপকথা। নিজের ঘরের সামনে পায়চারি করে চলেছে রূপকথা। সিলেট থেকে ফিরে সুফিয়ান চৌধুরীকে নিজের কাছে বসিয়ে সারফরাজের প্রতি তার ভালোবাসার গভীরতা প্রকাশ করেছে রূপকথা। সারফরাজকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ, সেটাও দাগে ধর্মে বোঝাতে সক্ষম হয়েছে সে। সারফরাজ তাকে কি কি প্রস্তুতি দিয়েছে সেটাও বন্ধুর ন্যায় বাবাকে খোলাসা করেছে। সারফরাজের মা আর সারফরাজ প্রস্তাব নিয়ে এলে কিছুতেই যাতে সুফিয়ান চৌধুরী তাদের না ফেরায় তার জন্য কেঁদে কেঁদে অনুরোধ করেছে রূপকথা। রূপকথার অনুরোধে রাজি হয়েছেন সুফিয়ান চৌধুরী, তবুও মনে একটা ভয় থেকেই যায়। সবকিছু ঠিকঠাক হচ্ছে তো? সুফিয়ান চৌধুরীর গলা পেতে কেঁপে উঠল রূপকথা। এরপর নিজেকে সামলে ঢিপ ঢিপ করা বক্ষ কোনো মতে চেপে ঘর থেকে বেরিয়ে এলো রূপকথা। এদিকে সারফরাজের ধুকপুক বুক আর অস্থির হৃদয় হাপিত্তেশ করে উঠল রূপকথাকে এক নজর দেখতে। ধীরে ধীরে ঘর ছেড়ে সিঁড়ি ধরে নেমে এলো রূপকথা। তার পায়ের রিনিঝিনি শব্দ সারফরাজের বুকে কাঁপন তুলল। শব্দটা যতটা প্রকট হলো সারফরাজ তত মরিয়া হয়ে উঠল এক নজর রূপকথাকে দেখতে। ধীরে ধীরে মাথায় ঘোমটা টেনে নিঃশব্দে সুফিয়ান চৌধুরীর সামনে এসে দাঁড়ালো রূপকথা। রূপকথার পা থেকে মাথা পর্যন্ত পরখ করলো সারফরাজ। এরপর ঠোঁট আউড়ে বলে উঠল, সুবহানাল্লাহ। ল্যাভেন্ডার রঙে সোনালি পাড়যুক্ত জামদানি গায়ে জড়িয়েছে রূপকথা। দুধে আলতা ফর্সা শরীরে শাড়িখানা জ্বলে জ্বলে উঠছে। কানে ছোট দুল, গলায় চিকন চেন, চোখে গাঢ় করে টানা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। মুখে প্রসাধনী বলতে এইটুকুই। সরু হাতে সোনার চিকন চুরির গোছা ঝিকঝিক করছে। রূপকথার কুচকুচে চোখে নজর নিবদ্ধ করে ফাঁকা ঢোক গেল সারফরাজ। এরপর বুক চেপে ধরে বিড়বিড় করে বলে উঠল, ডাকাতিনি বিয়ের নামে ডেকে এনে মরার সাজা দিচ্ছ আমায়। রূপকথা ছোট গলায় মায়াকে কামালকে সালাম জানানো। সালামের উত্তর দিয়ে উঠে গিয়ে রূপকথার হাত ধরে টেনে রূপকথাকে নিজের পাশে বসালেন মায়া। এরপর কপালে চুমুখে দোয়া পড়ে ফু দিয়ে বলে উঠলেন, এই চাঁদ মুখে কারোর নজর না লাগুক। রূপকথা লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচু করে বসে রইল। নিজের পার্স থেকে ছোট একটা প্যাকেট বের করলেন মায়া। এরপর প্যাকেট খুলে ডায়মন্ডের ছোট্ট একটা পেন্ডেন্ট রূপকথার গলায় পরিয়ে বলে উঠলেন, কর্নেল সাহেব বেঁচে থাকলে হয়তো আরও দামি কিছু দিত, কিন্তু আমার সামর্থ্য এইটুকুই মা। রূপকথা গলায় হাত বুলিয়ে বলে উঠল, আমার দামি দামি জিনিসপত্র চাই না আন্টি, আমি শুধু আপনাদের ভালোবেসে আগলে রাখতে চাই। রূপকথার মুখ নিঃসৃত কথায় মায়ার মন ভরে উঠল। নিজের হাতের মোটা ভারী বালা দুটো রূপকথার হাতে পরিয়ে হাত দুটোতে ঠোঁট ছোঁয়ালেন তিনি। এরপর নিজের বুকে রূপকথার হাত চেপে ধরে কাতর গলায় শুধালেন, আমার পাগল ছেলেটাকে ঘুচিয়ে দিতে পারবে না?
রূপকথার মাথা উপর নিচ করলো। সেই মানুষটিকে পুরোপুরি দখল করে তাকে গুছাতে চায়। এই স্বপ্ন তার দীর্ঘ বছরের। সরফরাজের প্রতি তার ভালোবাসার গভীরতা কতখানি তা কেউ কোনোদিনও পরিমাপ করতে পারবে না। সরফরাজ দলিল রূপে তার হলে সে হবে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। সুফিয়ান চৌধুরী মেয়ের হাসিমাখা মুখের পানে তাকিয়ে টিপ্পনি কাটলেন। পরে কিন্তু কোনো বিচার নিয়ে এলে গ্রহণযোগ্য হবে না, এই বলে দিলাম। কেমন বদমাস ছেকড়ার হাতে ধরেছো তা কিন্তু আমরা সকলেই জানি। রূপকথা সরফরাজের পানে তাকিয়ে সরল গলায় বলল, তুমি নিশ্চিন্তে থাকো বাবা, আমি কোনো ভুল মানুষের হাত ধরিনি। কখনো কোনো অভিযোগ নিয়ে তোমার দুয়ারে হাজির হব না আমি। রেখা উঠে এসে মেয়েকে আগলে ধরে বলে উঠলেন, তোর খুশিতেই আমরা খুশি মা। আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি, আমাদের সময় শেষের পথে। তোকে হাসি খুশি দেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তুই যাতে ভালো থাকিস, খুশি থাকিস, সেই চেষ্টাই তোর বাবা আর আমি করব। রূপকথা রেখার গলা জড়িয়ে ধরে বলে উঠল। শুধু দোয়া করো মা, আর কিচ্ছু না। সুফিয়ান চৌধুরী প্রশস্ত হেসে বলে উঠল, তা কবে নাগাদ দিনক্ষণ ঠিক করলে আপনাদের সুবিধা হয়? সরফরাজ বহু কষ্টে গলা দিয়ে কথা টেনে বের করে বলে উঠল, অবিরূপ সুস্থ হলেই স্যার। ও এখনো বিছানা ছেড়ে উঠতে পারে না। ও আমার বন্ধু, ভাই, কাছের কেউ সব। ওকে ফেলে এত বড় কাজ আমি করতে পারবো না। সুফিয়ান চৌধুরী মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে রূপকথাকে বললেন। তুমি একান্তে কথা বলতে চাও সারফারদের সাথে? তৎক্ষণাৎ রাজি হলো রূপকথা। সরফরাজকে ইশারা করতেই এলোমেলো বলহীন পায়ে উঠে রূপকথার পাশে দাঁড়ালো। এরপর রূপকথাকে অনুসরণ করে চলতে লাগলো সম্মুখে। কিন্তু আর যেতে পারল না সরফরাজ। রূপকথার অপার্থিব আগুনের ন্যায় সৌন্দর্য মোমের পুতুলের ন্যায় নতুন রূপ সবকিছু চূড়ান্ত ঘায়ল করলো সরফরাজকে। সরফরাজের হৃদের গতি তেজি হয়ে বুকে তোলপা শুরু হলো, শরীর ভারশূন্য হলো, মাথাটা কেমন ঘুরে উঠল। প্রশস্ত দেহের লম্বা চওড়া পুরুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তে মুখ থুবড়ে রূপকথার পায়ের কাছে লুটিয়ে পড়ল। ছেলের এহেন পতনে দৌড়ে উঠে গেলেন মায়া, সঙ্গে কামাল, নজরুল। আকস্মিক কি হলো কিছুই বুঝতে পারল না সুফিয়ান চৌধুরী। রেখার কুলসুম দৌড়ে পানি এনে সরফরাজের চোখে মুখে ছিটালো। রূপকথা ভয়ে ঘাবড়ে কেঁদে দেবার উপক্রম হলো। সরফরাজের হিম হয়ে আসা শীতল হাতে পায়ে তেল মালিশ, গালে চাপড় আর পানি ছিটানোর প্রভাবে মিনিট 10 পরে পিটপিট করে চোখ মেলল সরফরাজ। এরপর বিড়বিড় করে বলে উঠল, এই আগুন ঝরা সৌন্দর্য সহ্য করার ক্ষমতা নেই কমিশনার সাহেব। সব আপনার কুবুদ্ধি। ডেকে এনে মারতে চাইছেন আপনি আমাকে। সুফিয়ান চৌধুরী মুখ লুকিয়ে হেসে মনে মনে বলে উঠলেন, এ তো শেরের ওপর শোয়া শের। এবার তবে চিন্তামুক্ত হয়ে গেল। বৈরূপ দেখে কুপকাত হলে সংসার কি করে করবি শালা বেটা? এ নাকি মাফিয়া গ্যাংস্টার। তো নিকুচি করেছি তোর মাফিয়াগিরির উপরে। বেটা বউয়ের না ওটা? রূপকথার কক্ষে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সরফরাজ। বিছানার কোণে অবাক চোখে বসে আছে রূপকথায়। মানুষটা এমন রূপ কিছুতেই হজম হচ্ছে না তার। এতদিন যেই সরফরাজকে সে দেখে এসেছে, চিনে এসেছে, সেই সরফরাজ আর এই সরফরাজের মধ্যে বিস্তর তফাৎ। রূপকথা তপ্ত শ্বাস ফেলে নরম গলায় শুধালো, এমন করছো কেন? কি হয়েছে তোমার? শরীর খারাপ তোমার? অসুখ করেছে? রূপকথার গলায় মাথা তুলে উপরে তাকালো সরফরাজ। এরপর মিনমিন করে বলে উঠল, মনে বড্ড অসুখ করেছে রূপকথা, মরণবেদী অসুখ। ভালোবাসার সুখময় প্রভাব শরীর মন দুই কবজা করে নিয়েছে। আজকাল তারা কোনোভাবেই আমার বসে থাকছে না। আমি বোধহয় আর বাঁচব না। নির্ঘাত নিষ্ঠুর মরণ আমার। রূপকথা কপাল চাপড়ে বলে উঠল। বিয়ের জন্য তুমিই তো লাফাচ্ছিলে, তাই না? মাথা উপর নিচ করলো সরফরাজ। এরপর বলল, শক্তি থাকলে এখানে লাফাতাম, কিন্তু শরীর কুলাচ্ছে না, হেলে তুলে পড়ে যাচ্ছে। বিছানা থেকে উঠে গিয়ে সরফরাজের হাত খপ করে ধরে রূপকথা বলে উঠল, কি ফাজলামো হচ্ছে এসব? পাত্রপক্ষ তোমায় দেখতে এসেছে নাকি আমায়? তোমাকে। তো নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো সরফরাজ। এরপর বলল, নিজের শখের মানুষকে হারানোর ভয় অন্তর কাবু করে কসলে মানে রূপকথা। তোমার বাবা আজ অমত প্রকাশ করলে আমি সত্যি হৃদগতি বন্ধ হয়ে মারা যেতাম। তোমার অপেক্ষায় আমার আর সময় কাটতেছে না। আমার এই নার্ভাসনেস তোমাদের সকলের কাছে হাসির মনে হলেও আমার কাছে মরণ যন্ত্রণা নেয়। আমি এখনো খুব ভয় পাচ্ছি। যতদিন তুমি দলিল রূপে আমার না হবে, ততদিন এভাবে ভীত সংখ্যাগ্রস্ত থাকবো আমি। রূপকথা নিজের সরু দুহাত বাড়িয়ে সরফরাজকে নিজের বুকে টেনে নিল। এরপর পিঠে হাত বুলালো। সরফরাজ রূপকথার কাঁধে থুতনি রেখে শক্ত আগলে রূপকথাকে বেঁধে কম্পিত শ্বাস ফেলল। এরপর নিজের সমস্ত ভয়, ভীতি, জড়তা কাটে নিজেকে স্বাভাবিক করে চোখ বুজে গুনগুন করে গাইল।
সারফারাজের গান শুনে ঠোঁট প্রসারিত করে হাসল রূপকথা। সারফারাজের জীবনে রূপকথার স্থান একদম পোক্ত। এখানে আর কারোর আধিপত্য নেই। সারফারাজের রাজ্যে শুধু রূপকথারই হুকুম চলে। এর চাইতে বড় পাওয়া জীবনে আর কি হতে পারে। এভাবে কিছুক্ষণ সময় কেটে যাবার পর হাতের বাঁধন আলগা করলো রূপকথা। সারফারাজের থেকে নিজেকে ছাড়িয়ে সামান্য দূরত্ব রেখে দাঁড়ালো। এরপর বলল, এখন স্বাভাবিক ঠেকছে? সারফারাজ ভারী গলায় বলল। হুম। নিচে চলো। বাসর করবো না? বলেই অবোধ চাহনিতে রূপকথার পানে তাকিয়ে রইল সারফারাজ। রূপকথা দাঁত পিষে বলে উঠল, এখানে তোমার সাথে বাসর সারতে এসেছি আমি? হ্যাঁ, বিয়ের আগে এসব কি পাগলামো বকছো? সারফারাজ ঠোঁটে দুষ্ট হাসি ঝুলিয়ে বলে উঠল, তোমার কন্ট্রোল চেক করলাম। আমার কন্ট্রোলের আগে নিজের কন্ট্রোল নিয়ে ভাবো। শেষে না অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে ভর্তি করতে হয়। বলেই হনহন করে বেরিয়ে গেল রূপকথা। রূপকথার অপমানে মুখ বাঁকালো সারফারাজ। এরপর বলে উঠল, ফাইনালি জীবনের লাল শুক্রবার আসতে চলেছে। ইস, আর তোর সইছে না। এই অভিটাই যত নষ্টের মূল। শালা বিছনা থেকে উঠতেই পারছে না। ওর জন্য এতগুলো ব্ল্যাক ফ্রাইডে কাটাতে হবে আমার। দেখ, বিছানায় আধা শোয়া হয়ে বসে আছে অভি। পাশের চেয়ারে অবনত মস্তিষ্কে বসে আছে নেলি। তার কাছে কিচ্ছু ভালো লাগছে না। অভিরূপ এর এমন ঘরবন্দি অবস্থা তাকে বেশ পীড়া দিচ্ছে। নেলি কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল, হাঁটতে বের হবে আমার সাথে? আজকের ওয়েদারটা খুব সুন্দর। নেলির প্রশ্নে অভিরূপ কিছুক্ষণ নিশ্চুপ রইল। এরপর ঘড়িতে সময় বোলালো বিকেল 5:20। কিছুক্ষণ পরে আজান হবে। একটু বাইরের পৃথিবী দেখতে পারলে মন্দ হয় না। অভিরূপ নিজের হাত নেলির পানে বাড়িয়ে বলে উঠল। টেনে নামাও আমায়। অভির সম্মতি পেয়ে নেলি যেন আকাশে চাঁদ হাতে পেল। সে অভিকে যত্ন সহকারে বিছানা থেকে নামিয়ে গায়ে একটা শার্ট জড়িয়ে দিল। বুকের গভীর ক্ষতগুলো অল্প অল্প মিলতে শুরু করেছে। অভি এখনো জোরে কথা বলতে পারে না, সেই সাথে হাঁচি কাশি দিলেও বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে। ডক্টর বলেছেন ভেতরের ক্ষত শুকাতে বেশ সময় লাগবে। আরও কিছুদিন তার রেস্ট দরকার। নেলি অভিকে নিয়ে ধীর পায়ে বেরিয়ে এলো বাইরে। এরপর বাড়ির সামনে সর্পিল সরু বাঁকের ঘাসযুক্ত পথ দিয়ে হেঁটে গেল বহুদূর। যেতে যেতে অভি শুধালো, আমি মরে গেলে অন্য কাউকে বিয়ে করে নিতে তুমি নেলি? অভির কথা শুনে থমকে দাঁড়ালো নেলি। চলতে চলতে হাতে টান অনুভব করলো অভিরূপ। পেছনে মুড়ে ঘুরতে নেলিকে মাথা নত করে দাঁড়ানো দেখতে পেল সে। নেলির দু গাল বেয়ে মোটা মোটা অশ্রু গড়াচ্ছে। মানুষটা কি আদৌ জানে সে নেলির কতটা জুড়ে বাস করে? জানলে এতটা অকপটে এত বড় নিষ্ঠুর কথা কিভাবে বলতে পারলো? অভিরূপ তো পুরো পৃথিবী জুড়েই বাস করে। অভিরূপহীন নেলি পথ হারা পথিকের ন্যায়। নেলির প্রতিটা শ্বাস চলে অভির নামে। সেখানে অন্য কাউকে বিয়ে করা দূর কি বাদ, নেলি তো বেঁচেই থাকতো না। অভিসংগোপনে এসে নেলির মুখোমুখি দাঁড়ালো। প্রশস্ত হাতে নেলির চোখের জল মুছিয়ে চোখের পাতায় চুমু খেলো। এরপর বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলে উঠল, তোমার ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছে নেলি, নয়তো ওই অবস্থা থেকে কেউ ফেরত আসে না। তোমার ভালোবাসার জোর অনেক। নেলি কোনো শব্দ আর হলো না, শুধু ফুপিয়ে কেঁদে চলল অভির রূপের বুকে। অভিরূপ পরিস্থিতি সামাল দিতে বলে উঠল, সারফরাজকে টেক্কা দিয়ে আগেভাগে যদি আমার বিয়ের কাজ সেরে ফেলি তবে কেমন হয়? আমার পরে প্রেম করে আগে বিয়ে করে ফেললে আমার আত্মসম্মানে লাগবে না? জিনিসটা সহ্য হচ্ছে না ঠিক। আত্মসম্মান তো পরের আলাপ। পুষাপ দিতে পারবি না শালা? আকস্মিক পুরুষালী কণ্ঠে হক চুকিয়ে উঠল দুজনে। পেছনে সারফরাজ দাঁড়ানো, গায়ে সাদা পাঞ্জাবি জড়িয়ে বুকে আড়াআড়ি দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে সে। অভি কপাল কুঁচকে বলে উঠল, সহ্য হলো না তোর? সব গেটে দিতে চলে এলি। কতদিন পর একটু হাঁটতে বের হয়েছি জানিস? সবগুলো দাঁত বের করে হো হো করে হাসলো সারফরাজ। এরপর নিজের এলোমেলো চুল ঠিক করতে করতে বলে উঠল, এইসব মেয়ে মানুষের পাল্লা থেকে বেরিয়ে আয়, বাজেভাবে মরবি। তুই না মরলে আমি কেন মরব? নাকি রূপকথা মেয়ে নয়? বিস্ময় নিয়ে প্রশ্ন করলো অভি। কপাল চুলকাতে চুলকাতে সারফরাজ বলে উঠল, যদি শুনিস আমি কখনো কারো সামনে অজ্ঞানে মুখ থুবড়ে পড়ে আছি, তখন কি করবি? অজ্ঞান আর তুই? এ হতেই পারে না। এই আশ্চর্য আমার এর জীবনে তো কখনোই দেখিনি। আর তুই কি দুর্বল মন শরীরের মানুষ নাকি? তুই কোন দুঃখে জ্ঞান হারাতে যাবি? মানুষ তোকে দেখে জ্ঞান হারিয়েছে এটা বিশ্বাস করব, কিন্তু তুই কাউকে দেখে অজ্ঞান হয়েছিস এটা পৃথিবী উল্টে গেলেও বিশ্বাস করব না। বেশ ওভার কনফিডেন্স নিয়ে উত্তর করলো অভিরূপ। সারফরাজ অভিরূপের পানে তাকে দুঃখের তাচ্ছিল্য হাসলো। এরপর বলল, রূপকথাকে দেখতে গিয়ে সবার সামনে অজ্ঞানে পড়ে গেছে আমি। আর কি লজ্জা! কমিশনের দু চোখ সারাক্ষণ টিপনি করে যাচ্ছে আমাকে।
মানুষটা শ্বশুর কম অসুর বেশি। যাক সেসব কথা। আরে আমারই যদি এই অবস্থা হয় এবার বস, তাহলে তোর কি অবস্থা হবে? সারফারাজের কথায় নেলি হো হো করে হাসি পেল, কিন্তু হাসলো না। এদিকে অভি যেন অবাস্তব কিছু শুনলো। অভি হা হয়ে পলক্ষীন তাকিয়ে রইল সারফারাজের পানে। অভিরূপের সামনে এগিয়ে এসে অভির থুতনি ধরে মুখটা বন্ধ করে দিল সারফারাজ। এরপর শার্টের কলার ঠিক করে দিতে দিতে কাজ চাপড়ে বলে উঠল, ভালোবাসা বলি সর্বনাশা রোগ বন্ধু। সে যাই হোক, তোকে দেখতে এসেছিলাম। ভালো আছিস দেখে ভালো লাগছে। তাড়াতাড়ি ভালো হয়ে যা। তোর জন্য বিয়েটা আটকে আছে আমার। এত তোর সহ্য করা যাবে না। এত ভং ধরে থাকলে তোকে ছাড়ে বাসর করতে হবে। আরে আই মিন বিয়ের অনুষ্ঠান আর কি। বলেই লম্বা লম্বা পা ফেলে প্রস্থান নিল সারফারাজ। অভিরূপ যেন ঘোরের মধ্যে আছে। সারফারাজ কি বলে গেল কিছুতেই তার মাথায় ঢুকছে না। শুধু কানে বেজে চলেছে সেই গম্ভীর স্বর। সকলের সামনে মুখ থুবড়ে অজ্ঞান হয়েছে আমি। অন্ধকার পাতলা ঘরে রোগা পাতলা দুর্বল শরীর নিয়ে ভাঙা চৌকিটার উপর শুয়ে কাতরাচ্ছে রুদ্ররাজ। পৃথিবীর আলো দেখার জন্য চোখ দুটো কেমন মরিয়া হয়ে উঠেছে। নিজের এই বন্দি জীবন আর সহ্য করতে পারছে না সে। বিধাতার কাছে এ পর্যন্ত কোটিবার নিজের মৃত্যু কামনা করেছে সে। বিধাতা যেন আজকাল তার কোনো প্রার্থনাই শুনছে না। ইদানিং দিন রাতের সময়কাল ভুলতে বসেছে সে। এই অন্ধকার কক্ষে কখন রাত নামে কখন দিন ফুটে রুদ্র কিচ্ছুটি জানে না। ফ্যাকাশে মলিন সফেদ গালে অল্প কম্পিত হাত বুলালো রুদ্র। ক্লিন শেভের গ্লেজ ছড়ানো গাল দুটো আজ বড় বড় দাড়ি গোফে ভরে আছে। ঠিকমতো যত্ন না নেবার কারণে সারা শরীরে চুলকানি। মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া হয়েছে কিনা তাও অজানা। আজকাল শরীর বড্ড খারাপ যাচ্ছে। আচ্ছা, এই বন্দি দশা থেকে রুদ্রের কোনোদিন মুক্তি মিলবে তো, নাকি আজীবন কয়েদি হয়ে কাটাতে হবে এই নরক তুল্য বন্দি দশায়? রুদ্রের ভাবনা শেষ হবার আগে খুলে গেল ভারী দরজাখানা। তাতে অল্প আলো প্রবেশ করলো রুদ্রের কক্ষে। দীর্ঘদিন বন্দি থাকার কারণে আলোকরশ্মি সয়ে নিতে পারল না। রুদ্রের চোখ কেমন জ্বলে উঠল সেগুলো, কারণ এতগুলো দিনে কেউ দিনের বেলায় তাকে দেখতে আসেনি। এসপি আরিফ মাহাতাব শুধু রাতের বেলায় এসে খাবার দিয়ে যায়। ক্ষুধার্ত রুদ্র নিজের অহমিকা দেখানোর ফুরসতটুকুন পায় না। লোভী জিহবা খাবার দেখলেই কেমন উন্মাদ হয়ে ওঠে। স্টিলের সিঁড়িতে ঝনঝন পায়ে সুর তুলে কেউ এগিয়ে আসছে। রুদ্র সজাগ হয়ে শোয়া থেকে উঠে বসলো। ধীরে ধীরে আলোকিত হলো চারিপাশ। রুদ্রের কক্ষে দরজা খুলে ঢুকলো মানব। অধিক আলোয় চোখ মুখ খিচে বসে রইল রুদ্ররাজ। এরপর কিছু সময় গড়াতে ধীরে ধীরে চোখ মেলল সামনে সারফারাজ দাঁড়ানো। কঠিন মানবের মুখটায় কেমন অদ্ভুত তাচ্ছিল্য হাসি। রুদ্ররাজ সারফারাজকে দেখে মাথা নত করে বলে উঠল, আমাকে মুক্ত করে দে সারফারাজ। বিনিময়ে আমার সব নিয়ে নে। এই বন্দি জীবন আমি আর সহ্য করতে পারছি না। রুদ্রের আকুতি ভরা অনুরোধে সারফারাজের শব্দ তুলে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা হলো। নিজেকে কোনো মতে সামলে দাঁত কামড়ে বলে উঠল, ঠিক এই কাকুতি মিনতিটা আমার মা কয়েকবার করেছে তোমাদের কাছে। 1 মাসে হাঁপিয়ে গেছিস? তাহলে আমার মাঝে 19 বছর থাকলো। তার বেলায় বাকি 18 বছর 11 মাসে হিসাব কে দেবে? তোর মরা দাদা? নিজের পূর্ব অপকর্ম মনে পড়তেই মাথা তুলল রুদ্র। এরপর শিকল বেরি পড়া পায়ে ঝনঝন শব্দ তুলে সারফারাজের সামনে এসে দাঁড়ালো। সারফারাজের 2 হাত নিজের গলায় চেপে উন্মাদের ন্যায় বলে উঠল, প্লিজ কিল মি নাও অ্যাট দিস মোমেন্ট। আমি আর সহ্য করতে পারছি না। আমাকে মেরে ফেলো, প্লিজ কিল মি। একই কথা বারবার রিপিট করতে করতে সারফারাজের সাথে ধস্তাধস্তি শুরু করলো রুদ্ররাজ। নিজের ক্রোধের লাগাম টানতে না পেরে সজোরে রুদ্রের মুখে এক ঘুষি বসালো সারফারাজ। ঘুষি খেয়ে বিছানায় ছিটকে পড়ল রুদ্র। গায়ের শার্ট টেনে টুনে ঠিক করতে করতে সারফারাজ বলে উঠল, তুই মরে গেলে আমার পৈশাচিক সত্তা কাকে দেখাবো আমি? তাছাড়া আগামী মাসে আমার বিয়ে। দাওয়াত খাবি না? আমার বাচ্চা কাচ্চার মুখে মামা ডাক শুনবি না? আমার জীবনের পরিপূর্ণতা না দেখেই মরবি বস্টট? সারফারাজের গর্জনে কেঁপে উঠল রুদ্র। রুদ্রের নিশ্চুপ অবয়বে সারফারাজ বাঁকা হেসে বলল, খুব হিংসে হচ্ছে না? এত বড় ডক্টর, এত টাকা ক্ষমতা, কিচ্ছু তোর কাজে এলো না না? আফসোস, একটা মেয়েকে চুমু পর্যন্ত খেতে পারলি না এই জীবনে। এক কাজ কর, ধরতে পারিস ফ্রি টিপস। তুই তোর সামনে জেলখানা কেটে ফেল। বেকার জিনিস, কোনো দাম নেই। তোকে দেখতেও পুরো পাগলের মতো লাগছে। গায়ে গন্ধ, মাছি বনবন করছে। রাস্তার পাগলেও তোকে লাইক করবে না। যে হারা হেরেছিস আমার কাছে, তোর দাদার চাইতেও করুণ পরিণতি হলো তোর। আফসোস, বড়ই আফসোস। কথাগুলো বলতে বলতে রুদ্রে চুলের গোছা চেপে ধরল সারফারাজ। এরপর ঠান্ডা গলায় বলল, এমন অবস্থা করবো যে মরতেও পারবি না, আবার তিক্ততার গেলানি নিয়ে বাঁচতেও পারবি না। আমি খুব খারাপ রে রুদ্র। তুই আমার সম্পর্কে খোঁজ না নিয়ে ঝামেলা পাকিয়েছিস। ওকে, নো প্রবলেম। আমি তোকে আমার সম্পর্কে ধীরে ধীরে জানাবো।
আপাতত জেনে রাখ, আমি একটা জানোয়ার। কথাগুলো বলে রুদ্রের চুল ছেড়ে দিয়ে একটা খাবারের বক্স টেবিলে ছুঁড়ে বলে উঠল। এরপর থেকে আরো কম খাবার আসবে তোর জন্য। বসে বসে খেয়ে চর্বি জমে গেছে না? নতুন শার্ট নোংরা হাতে ধরে কুঁচকে ফেলেছিস। তোর জীবনের প্রফিট থেকে এই টাকা কেটে নেব আমি। ওয়েট। আগামী মাসের প্রথম শুক্রবার সারফরাজ আর রূপকথার বিয়ের দিন তারিখ নির্ধারণ হয়েছে। অভিরূপ এখন অনেকটাই সুস্থ। রূপকথা জেদ ধরেছে যেহেতু বিয়ের আর বেশি সময় নেই, তাই আগে ভাগে কেনাকাটা শুরু করবে। সারফরাজ এই বিষয়ে আরও এক কাঠি উপরে। ঢলে বাড়ি পড়া মাত্রই নেচে উঠছে সে। রূপকথাকে বারবার সিঙ্গাপুর থেকে শপিং করার তাগাদা দিচ্ছে। রূপকথা ঠোঁট উল্টে পাত্তা না দিয়ে জানিয়ে দিচ্ছে সেখান থেকে কেনাকাটা করবে। রূপকথা জেদের কাছে হার মেনে ইয়ং, অভিরূপ, নেলি আর সারফরাজ মিলে বেনারসি পল্লীতে এলো রূপকথাকে নিয়ে। বড় একটা দোকানে গিয়ে রূপকথা বেছে বেছে একটা অফ হোয়াইট শাড়ি সিলেক্ট করলো। সারফরাজ ঘোর আপত্তি জানিয়ে বলে উঠল। ওই দিন কি আমাকে মাটির নিচে চালান করা হবে? সাদা কেন? লাল পড়ো, লাল। রূপকথা চোখ মুখ কুঁচকে বলে উঠল। উফ, বেশি কথা বলো না তো। এখন আর কেউ লাল টাল পরে না, ওসব এখন ব্যাকডেটেড। সারফরাজ ভ্রু সরু করে বিস্ময়ে শুধালো। তুমি আমাকে ইনডাইরেক্টলি রুচিহীন বললে? হ্যাঁ বললাম, এবার মুখ বন্ধ করে আমার শাড়ি চুজ করতে দাও তো, নয়তো বিয়ে ক্যান্সেল। বিয়ে ক্যান্সেলের কথা শুনে বুক চেপে সারফরাজ অভিরূপ আর ইয়ংকে আদেশ দিল। বেনারসি পল্লীর সবগুলো দোকানে সাদা শাড়ি এনে ওকে কবর দে, তাও যাতে বিয়ে ক্যান্সেল করতে না পারে। বউয়ের সাথে শ্বশুরের মুড সুইং ঘন ঘন হয়। এদের মুড সুইং আমার জীবনে তেজপাতা। প্লিজ গো গো। সুফিয়ান চৌধুরীর বাংলোখানা আজ বাহারি আলোকসজ্জায় সেজে উঠেছে। চারিপাশে ঝিকমিক আলো সমাহার। অতিথি আড্ডায় খলবল করছে পুরো বাংলোর এরিয়া। কখনো চাপা, কখনো বা উচ্চস্বরে হাসি মাতিয়ে বেড়াচ্ছে চারিধার। অদূরের সাউন্ড বক্সে বাজছে আজ কন্যার গায়ে হলুদ গান। সকলের মধ্যে উচ্ছ্বাস আর কর্মব্যস্ততার তারা। বাংলোর চারিপাশে কড়া পুলিশি নিরাপত্তা। হলুদ সন্ধ্যায় উপস্থিত হয়েছেন বড় বড় পুলিশ কর্মকর্তার উচ্চপদস্থ সরকারি কর্মচারী। বাগানের কোণে বিশাল চুলায় বাবুর্চি হাত খুন্তি নেড়ে নেড়ে রান্না করছেন। বাতাসে ভেসে বেড়াচ্ছে বিরিয়ানির সুগন্ধ। পাশেই চটপটি, ফুচকা, আইসক্রিম আর স্টল। মন চাহিবা মাত্রই হাতের নাগালে পাওয়া যাচ্ছে সব। এক পলক দেখলে মনে হচ্ছে কল্পনার রাজ্য। পার্লারের মেয়েটা রূপকথার হাতে সুনিপুণভাবে মেহেদির ডিজাইন আছে। শেষ মুহূর্তে শুধালো। ভাইয়ার নাম লিখবো? রূপকথা লাজুক হেসে সম্মতি জানালো। সম্মতি পেতেই দক্ষ হাতে পদ্মফুলের ডিজাইন এঁকে তার উপর লিখে দিল সারফরাজ। রূপকথা কনুই পর্যন্ত ভরে দু হাতে মেহেদি পড়েছে। নেলি আগেই মেহেদি পরে সেজেগুজে পরিপাটি। সবকিছু ঠিক থাকলে এতদিন অভিরূপ আর তার বিয়েটাও হয়ে যেত। দেরিতে হলেও এসব নিয়ে নেলির কোনো মন ভার নেই। রূপকথা সারফরাজ অবশেষে এক হতে চলেছে, এই আনন্দে নেলি আত্মহারা। রেখা আজ যেন দুদণ্ড দাঁড়ানোর সময় পাচ্ছে না। কোমরে আঁচল গুজে রেখা সেলিনা আগত মেহমানদের খাতিরদারিতে ব্যস্ত। কুলসুম গায়ে একটা হলুদ আর খয়েরি মিশেলের শাড়ি পরে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে কার কি লাগে। মেয়েটারও আজ আনন্দের শেষ নেই। এত আনন্দ, এত খুশি, সবকিছু ছাপিয়ে বেদনায় মুখড়ে উঠল সুফিয়ান চৌধুরীর বুক। যে মেয়েটা পুরো বাড়ি মাতিয়ে বেড়াতো, সেই মেয়ে আগামীকাল মেহমান হয়ে যাবে। তার চিৎকার চেঁচামেচি চাইলেও আর শোনা যাবে না। এই বৃহৎ বাংলোর ঘরে একাকী সময় কাটাতে হবে দুই প্রবীণার। ডাইনিং টেবিলে সুফিয়ান চৌধুরীর পাশে চেয়ারটা খালি পড়ে থাকবে। কেউ আবদার করবে না মা আজ দুপুরে একটু বিরিয়ানি করো, কিংবা বাবা আজ সন্ধ্যায় সমুচায়নো। ডিউটি থেকে ক্লান্ত শরীরে ফিরে ধপ করে সোফায় মাথা হেলালেও এখন থেকে আর কেউ বলবে না। মাথা টিপে দেবো বাবা? খুব ধকল গেছে কি? একটু কি লেবু শরবত খাবে? আচ্ছা, আদরের মেয়েহীন এত এত ফাঁকা স্থান কি দিয়ে পূর্ণ করবেন তিনি? সুফিয়ান চৌধুরীর ভাবনার মাঝে আমজাদ হায়দার আর এসপি আবির মাহতাব এলেন। আমজাদ সুফিয়ানকে ডেকে বলে উঠলেন। সে কি ভাইজান, আপনি এখানে একা একা কি করছেন? আকস্মিক পরিচিত গলায় নিজেকে কোনো মতে ধাতস্থ করলেন সুফিয়ান। গোপনে চোখের কোণে জল মুছে বলে উঠলেন। আরে তোমরা? আবির মাহতাব বুঝতে পারলেন সুফিয়ান চৌধুরীর মন ভালো নেই। বিষাদের মেঘেরা জমে জমে কালো পাহাড় গড়ে তুলেছে ছোট্ট বুকটায়। সেও এক কন্যা সন্তানের জনক হয়েছে। সন্তানকে এক পলক না দেখলে কেমন হাসফাস অনুভূতি হয়, এটা তার চাইতে আর কে ভালো জানে। আবির মাহতাব তপ্ত শ্বাস ফেলে বলে উঠল। ছেলেপক্ষ হলুদ নিয়ে রওনা দিয়েছে স্যার, একটু এদিকটায় আসুন। রূপকথাকে স্টেজে আনতে হবে। ওদিকে সবাই আনন্দে মশগুল, কারোর কোনো ধ্যান নেই। সুফিয়ান চৌধুরী তারা দেখে আবিরের স্ত্রীকে আদেশ করলেন। রোজি যাও তো বোন, গিয়ে রূপকথাকে স্টেজে তোলার ব্যবস্থা করো।
সুফিয়ান চৌধুরীর আদেশ পেতে দ্রুত পদে ছুটে গেল রোজি। বাংলোর বাগান এরিয়ায় বিশাল ফাঁকা জায়গায় নান্দনিক স্টাইলে সাদা আর হলুদ তাজা ফুলের সমাহারে সাজানো হয়েছে হলুদের স্টেজ। সারফরাজ ও তার ব্যবসায়িক বন্ধু অভিরূপ ইয়ং ডালাভর্তি হলুদ, বিভিন্ন গিফট, চকলেটস, কেক আর বিশাল বড় এক সাদা গোলাপের গুচ্ছ নিয়ে স্টেজের সামনে এসে দাঁড়ালো। স্টেজে রূপকথা নেই। রূপকথা আজ কিভাবে সেজেছে তা দেখার জন্য সারফরাজের মন দুরু দুরু করে কেঁপে উঠল। হাত পা কেমন শিরশির করছে। অভিরূপ টের পেল সারফরাজের মতিগতি। সে ফিসফিস করে বলে উঠল, বড় জনসমক্ষে আমাদের মান সম্মান নষ্ট করিস না। যদি জ্ঞান হারাস তবে লাথি দিয়ে ফাঁসের ড্রেনে ফেলে রেখে চলে যাব। অভিরূপের কথায় দাঁত কামড়ালো সারফরাজ। এরপর হাতের ফুলগুলো বুকে চেপে ধরে দাঁড়িয়ে রইল রূপকথার অপেক্ষায়। আবিরের স্ত্রী রোজি, নেলি আর রূপকথা নেলির পরিচিত বিশেষ বন্ধু লাল শামিয়ানার নিচে গান বাজনা বাজাতে বাজাতে নিয়ে এলো রূপকথাকে। সম্মুখে সারফরাজকে দেখে থেমে গেল সকলে। রূপকথা অবাক নয়নে অনিমেষ দেখলো তার প্রেমিক পুরুষকে। ধবধবে শুভ্র পাঞ্জাবির উপর হলুদ কোটি পড়েছে সারফরাজ। দেখতে রূপকথার রাজকুমারদের মতো লাগছিল। ফর্সা গালে খোঁচা খোঁচা ছোট দাড়ি, টনটনে আদুরে নাক, লালচে ঠোঁটে পরিচিত ভরসাযুক্ত হাসি আর গভীর নীল চোখ। রূপকথা সারফরাজের সামনে মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল। এরপর বলে উঠল, শেষ পর্যন্ত তুমি আমার হতে চলেছো। সারফরাজ ঠোঁট কামড়ে মাথা ঝাঁকালো। অন্তরে কেমন প্রশান্তির হাওয়া বইছে, শুধু দীর্ঘ রাতটুকুর অপেক্ষা। এমন সময় বক্সে বেজে উঠল গান। মেরে সাইয়া সুপারস্টার। রূপকথা আগে এই গানের ডান্স স্টেপ শিখে রেখেছিল। সে প্রশস্ত হেসে সারফরাজকে চোখ টিপে নেচে উঠল। প্রিয়তমার নাচ মুগ্ধ নয়নে উপভোগ করলো সারফরাজ। রূপকথা আজ কাঁচা হলুদ জামদানিতে নিজেকে জড়িয়েছে। সোনারাঙা অঙ্গে শাড়িখানা কেমন চোখ পুড়িয়ে দিচ্ছে। মাথায় কাঁচা ফুলের টায়রা, হাতে শুভ্র গোলাপ আর বেলির কালিয়া, গলায় ঝোলানো গাঁদা ফুলের বড় মালা, চোখে মুখে জাদুকরি অঙ্গভঙ্গি করে নেচে নেচে গান গাচ্ছে রূপকথা। সারফরাজের মনে হলো এটা রূপকথা না, পরীর দেশের ছোট হলুদ একটা পাখি তার সামনে নেচে নেচে হৃদয় পুড়িয়ে দিচ্ছে। সারফরাজ অমায়িক মুগ্ধ হেসে রূপকথার পানে হাত বাড়ালো। সেই হাত আলতো করে চেপে ধরল রূপকথা। হাতে ফুলের গুচ্ছ অভিরূপের হাতে দিয়ে রূপকথাকে কোলে তুলে স্টেজে উঠে সোফায় বসিয়ে দিল সারফরাজ। এরপর সেন্টার টেবিলে সাজানো হলুদ বাটি থেকে অল্প হলুদ নিয়ে রূপকথার গালে আর নাকে লাগিয়ে কপালে চুমু খেলো। সারফরাজের হলুদ মাখানো শেষ হতে হামলে পড়ল রূপকথা। এক খাবলা হলুদ নিয়ে সারফরাজের পুরো শরীর মাখিয়ে দিল। মুহূর্তেই শুরু হলো হাস্যরসের প্রতিধ্বনি মিশ্রিত কড়াকড়ি আর হলুদ ছোড়াছড়ি। সুযোগ পেতে উপস্থিত সবাইকে হলুদ মাখালো নেলি আর তাদের বন্ধুরা। অভিরূপকেও ছাড় দিল না নেলি। বেচারা অভিরূপ পেরে উঠল না নেলির সঙ্গে। শেষমেশ নেলিকে নিজের সাথে চেপে ধরে নিজের গালের হলুদ নেলির নাকে মুখে লাগিয়ে অভিরূপ বলে উঠল, খুব শীঘ্রই এর কঠিন প্রতিশোধ নেব আমি, নেলি হায়দার। ওই দিন কিন্তু কোনো ছাড় পাবে না, মনে রেখো। বলে চোখ টিপল অভিরূপ কি বোঝাতে চাইছে বুঝতে পেরে লাজুক হেসে নিজেকে কোনো মতে ছাড়ালো নেলি। এরপর দৌড়ে পালালো। নেলি যাবার পানে তাকিয়ে বাঁকা হাসলো অভিরূপ। এরপর বলে উঠল, মাথায় নষ্ট করে দিল মেয়েটা। উফ, কি গরম লাগছে। রেখা আর সুফিয়ান এসে সারফরাজ আর রূপকথার মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন। এরপর পায়েস, মিষ্টি আর কিছু ফল খাওয়ালেন। সারফরাজ গভীরভাবে সুফিয়ান চৌধুরীর পানে তাকালো। আজ বড্ড অসহায় লাগছে মানুষটাকে। আগের হাস্যরসে মজানো সুফিয়ান চৌধুরী আজ কেমন গম্ভীর বেদনায় জর্জরিত। মুখে প্রাণ খোলা কোনো হাসি নেই, যা আছে পুরোটাই লোক দেখানো মলিন হাসি। সুফিয়ান চৌধুরীকে এমন অবস্থায় দেখে সারফরাজের হৃদয় ধক করে উঠল। তবে কি বিয়ের নামে বাবার থেকে সন্তান কেড়ে নিচ্ছে সে? না, এত বড় অপরাধ সারফরাজ কিছুতেই করতে পারবে না। বিবেক দগ্ধ হয়ে সারফরাজ সুফিয়ান চৌধুরী দুই হাত চেপে ধরে বলে উঠল, আপনার মেয়ে কখনই পর হবে না কমিশনার সাহেব। আমরা সবাই একসাথে থাকবো। যতদিন আপনার রিটায়ার না হয় ততদিন রূপকথা আপনার কাছেই থাকবে। নিঃস্বার্থে আপনাকে নিঃস্ব করার কোনো অধিকার নেই আমার। সুফিয়ান চৌধুরী কিছুক্ষণ নীরব রইলেন। এরপর চেনা পরিচিত সেই প্রশস্ত হাসি ঠোঁটে লেপে চোখ পাকিয়ে ধমকে উঠলেন, ঘর জামাই থেকে ফ্রিতে খাবার ধান্দা করছে এই হতচ্ছাড়া। সারফরাজ মাথা দুলালো। সুফিয়ান আরেকটু প্রশস্ত হেসে বলে উঠল, ঠিক আছে, কবুল করে নিলাম, ঘর জামাই মোবারক হো। সারফরাজ হাতের আজলায় মুখ মুছে বলে উঠল, আমিন। আজ শুক্রবার, পবিত্র মহিমান্বিত একদিন। শুধু তাই নয়, আজ এক বিশেষ দিনও বটে। আজ সারফরাজ আর রূপকথার বিয়ে। বিভিন্ন চড়াই উতরাই আর টানা পোড়ানের ঢেউ মারিয়ে আজকে পবিত্র দিনে তারা এক হতে চলেছে। মিলিত হতে চলেছে দুটো আত্মার দেহের। দীর্ঘ যুগের প্রতীক্ষার পর আজ অবসান হলো সমস্ত অপেক্ষার। এবার শুধু হৃদয় উজাড় করে ভালোবাসার পালা, একজন আরেকজনকে প্রাণ দিয়ে আগলে নেয়ার পালা, এবং ওই সব শেষে সমস্ত ভয়ানক অতীত ভুলে সুখের ভুবনে পা ফেলা। ঢাকা গলফ ক্লাবে সন্ধ্যাটা আজ যেন একটু
অন্যরকম। সবকিছু একেবারে স্বপ্নের মতো, চারিদিক জুড়ে নরম আলোর মিটিমিটি সৌন্দর্য। গলফ ক্লাবের গাছগুলোতে ঝুলছে ক্রিস্টাল লণ্ঠন, চারিপাশে মোলায়েম শীতল বাতাসে তাজা ফুলের সুবাস ভরে আছে। বিশাল সবুজ মাঠের চারিধারে সারি সারি বাহারি ফেরি লাইট চলছে। দূর থেকে এক পলক দেখলেই মনে হচ্ছে যেন আকাশের তারা নেমে এসেছে পৃথিবীর মাটিতে। গলফ ক্লাবের প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে সাদা ও রঙিন ফুলে মোড়া একটি রাজকীয় ছাউনিযুক্ত গেট, যার নিচ দিয়ে অতিথিরা প্রবেশ করছেন পরিপাটি পোশাকে, হাসি মুখে। আজ সকলের মুখে প্রশস্ত হাসি। ড্রেস কোড অনুযায়ী বয়স্করা পরেছে ধপধপে সাদা পাঞ্জাবি, ইয়াং ছেলে পেলে কালো স্যুট, ভেতরে সাদা শার্ট আর মেরুন নেকটাই। মহিলাদের কোনো ড্রেস কোড নেই, কারণ তারা গদবাঁধা নিয়মে চলতে নারাজ। সূর্যের আলো ডুবতেই ব্যস্ত ভঙ্গিতে সমস্ত মেহমান, নারী, রমণী, বাচ্চা সবাই নিজেদের বাহারি রঙা পোশাক গহনা পরে উপস্থিত হলো গলফ ক্লাবের ভেন্যুতে। দূরে নরম সুরে বাজছে ভায়োলিন ও পিয়ানোর সংমিশ্রণ, রোমান্টিক সুর। মাঝে মাঝে হালকা উচ্চস্বরে হাসির শব্দ মিশে যাচ্ছে বাতাসে। চারিপাশে পরিপাটি ঝাঁ চকচকে আভিজাত্য দেখে মনে হচ্ছে এই যেন রূপকথার রাজ্য। ক্লাবের লেকের ধারে সাজানো হয়েছে ক্যান্ডেল আর ফুলে ঘেরা টেবিল। সেখানে সার্ভ করা হচ্ছে ফলের জুস ও ঠান্ডা কফি। মূল মঞ্চের পেছনে ঝুলছে ক্রিস্টাল ঝাড়বাতি, সাদা ফুলের তোড়ায় ভরা সফেদ সোফাগুলো অতিথিদের জন্য সাজানো। খাবার টেবিলে কাচ্চি, বোরহানি, ডেজার্ট সহ বাহারি আইটেম সাজানো। ধীরে ধীরে অতিথি সমাগম বাড়তে লাগলো। ছোট ছোট বাচ্চারা এদিক সেদিক ছোটাছুটি করছে, যেন আনন্দ আর ধরছে না। সাদা শার্টের উপর কালো কোটি জড়ানো ওয়েটারগুলো আজ ভীষণ ব্যস্ত। এক মুহূর্ত পলক ফেলবার সময়টুকুনো নেই আজ তাদের। চারিপাশে কঠোর নিরাপত্তা। পুলিশ কমিশনারের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আর বর তার ক্ষমতা তো তোলাই থাকুক। এদিকে সুফিয়ান চৌধুরী আর রেখা হাসি মুখে আগত মেহমানদের অতিথিয়তা করছেন। কারোর মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই, সবকিছু সাজানো গুছানো। সমস্ত মেহমানদের সাথে কুশলাদি বিনিময় শেষে আবির মাহতাবের সামনে এসে দাঁড়ালেন সুফিয়ান চৌধুরী। এরপর তপ্ত শ্বাস ফেলে ঠোঁটে চিরচেনা প্রফুল্ল হাসি টেনে পাঞ্জাবির হাত গুটাতে গুটাতে বলে উঠলেন, বুঝলে আবির, আর যাই কিছু হোক, জামাই আমার মনের মতো হয়েছে। কত জন্ম তপস্যা করলে এমন জামাই মিলে জানো? মুচকি হেসে আবির উত্তর করলেন, না স্যার, জানি না, আপনি বলুন। সুফিয়ান চৌধুরী শব্দ করে হাসলেন। এরপর বললেন, হাজার জনম আবির, খাঁটি হীরা পেয়েছি আমি। সে আমার মন পড়তে জানে। এর চাইতে বেশি পরের ছেলের থেকে আর কি আশা করা যায়? কিন্তু মনে রেখো, আমার মতো লাকি শ্বশুর তুমি কখনোই হতে পারবে না। তবুও তোমার জন্য দোয়া করি, এমন হতচ্ছাড়া তোমার মেয়ের জীবনেও আসুক। বলেই হাসতে হাসতে প্রস্থান নিলেন সুফিয়ান চৌধুরী। রূপকথা এখনো পার্লার থেকে ফিরেনি, ওই দিকটায় তাকে একটু নজর রাখতে হবে। কোনো ঝামেলা হলো কিনা দেখার প্রয়োজন। সুফিয়ান চৌধুরী যাবার পানে তাকে আবির দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আপনি আজীবন এভাবেই হাসুন স্যার, আপনার হাসিতে পুরো পৃথিবী হাসে। গলফ ক্লাবের ভেন্যু বড় বড় উচ্চপদস্থ সরকারি অফিসার দিয়ে ভরে গেছে। সেই সাথে প্রশাসনের লোকে গিজগিজ করছে চারিপাশ, কিন্তু কেউ নিজের প্রফেশনদারি দেখাতে আসেনি। আজ সবাই এসেছে অতিথি হয়ে, আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানের মাধুর্য আরও বাড়াতে। রূপকথাকে নিখুঁত সৌন্দর্যে সাজাচ্ছে পার্লারের সিনিয়র আর্টিস্ট। রূপকথার গায়ে জড়িয়েছে অফ হোয়াইট জামদানি, সোনালি সুতার পাড়, আঁচলে আর জমিনে ছোট ছোট কারুকাজ। শাড়ি পছন্দ করেছে সারফারাজ, পছন্দ করেছে বললে ভুল হবে, একদম নিজে ঘি জামদানি কুটির থেকে মনের মাধুরী মিশিয়ে বানিয়ে নিয়ে এসেছে। শাড়িটার সৌন্দর্যে রূপকথা চোখের পলক ফেলতে ভুলে গিয়েছিল। নিজের প্রিয়তমাকে নিয়ে কতটা ভাবলে একটা মানুষ এমন পাগলামি করতে পারে, এটাই শুধু ভেবেছে রূপকথা। শাড়ির আঁচলের বর্ডারে সুন্দর করে সারফারাজের নাম লেখা। সারফারাজ পই পই করে নিষেধ করেছে যাতে কৃত্রিম প্রসাধনী মেখে রূপকথার অনিন্দ সৌন্দর্য ঢেকে দেওয়া না হয়। যতটুকু না করলেই নয়, ততটুকুই যেন হয়। যেই রমণী এমনিতেই স্বর্গের অপ্সরা, তার কাছে তো কৃত্রিম প্রসাধনীর সৌন্দর্য ফিকে। সারফারাজের হুমকি মাথায় রেখে ভীত হয়ে সাজিয়ে চলেছে আর্টিস্ট, কারণ নাম শোনা মাত্র স্পেশাল মেকআপের জন্য আর্টিস্টকে মোটা অ্যামাউন্ট দিয়েছে সারফারাজ। শুধু তাই নয়, বইয়ের সৌন্দর্য দেখে বাসুরের মুড চলে গেলে আর্টিস্টকে সারফারাজ হ্যাপি জার্নি উপহার দিবে। এসব ভেবেই তার ঘাম ছুটে যাবার জোগাড়। রূপকথার ফর্সা মুখে অল্প ফাউন্ডেশনের প্রলেপ লাগিয়ে নিখুঁত ব্লেন্ডিং করলো। চোখের পাতে স্মোকি আইশ্যাডোর মোটা করে কাজলের
প্রলেপ, দীর্ঘ আইলাইনার, ব্লাশন, হাইলাইটার, ঠোঁটে নুড লিপস্টিক আর কপালে ছোট্ট একটা পাথরের টিপ দিয়ে সাজ কমপ্লিট করলো আর্টিস্ট। এরপর অভিনব কায়দায় সাদা গোলাপ গুচ্ছ দিয়ে চুল বেঁধে ভারী ঘোমটা টানলো। দীর্ঘ কম্পিত তপ্ত শ্বাস ফেলে নেলি সোজা হয়ে দাঁড়ালো। এরপর আর্টিস্টের পানে এক গ্লাস পানি এগিয়ে বলে উঠল। কলিজা কলাই উঠে গেছে, নিন পানি খান। ভয়ার্ত চোখে নীলির পানি তাকিয়ে পানি নিল মেয়েটি। এরপর ঢকঢক করে গলায় চালান করে বলে উঠল। হুমকিটা কি সত্যিই ছিল আপু? নেলি অল্প দুষ্টু হেসে বলে উঠল। এই মেয়ের বিষয়ে যা বলবে সব সত্যি। প্রধানিত প্রিয় তো একজন কোনো কিছুর পরোয়া করে না। আসি। রূপকথা নিজেকে খুঁটিয়ে আয়নায় দেখলো। এরপর ঠোঁট টিপে হেসে উঠে দাঁড়ালো। রূপকথার ওড়না, ব্যাগ সবকিছু সামলে রূপকথাকে নিয়ে এগিয়ে চলল নেলি। নিচে তাদের গাড়ি দাঁড়ানো আছে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। বেশি দেরি হয়ে গেলে সুফিয়ান চৌধুরী গালি দিতে দিতে মুড নষ্ট করে ফেলবেন। রূপকথার শাড়ির সাথে মিলিয়ে নিজের শেরওয়ানি বানিয়েছে সারফারাজ। সেটা গায়ে জড়াতেই চেহারা কেমন রাজকুমারদের মতো লাগলো। ক্লিন শেপ, গাল দুটো আর একটু চকচকে হলো। বরাবরের ন্যায় স্লিকড ব্যাক চুলগুলো পরিপাটি করে আঁচড়ে গলায় আর হাতে অল্প পারফিউম স্প্রে করে লোরেক্সের নিউ এডিশন দামি চেন ওয়ালা ঘড়িখানা হাতে পড়ল। ড্রেসিং টেবিলের উপর থেকে মাথার পাগড়িখানা হাতে নিয়ে কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে এলো সে। ড্রয়িং রুমে অপেক্ষা করছেন মায়া। সিঁড়ি বেয়ে কারো নেমে আসার শব্দে উপরে তাকালেন তিনি। রাজপুত্র তুল্য একমাত্র সন্তান আভিজাত্য চলনে নামছে সিঁড়ি ধরে, ঠিক যেন গাম্ভীর্যে ভরা কর্নেল সাহেব। সারফারাজকে বরবেশে দেখে চোখের জল ছেড়ে দিলেন তিনি। এরপর দেয়ালে ঝুলানো কর্নেল সাহেবের ছবির পানে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালেন। তোমাকে ছাড়াই বউ আনতে যেতে হচ্ছে, অথচ ছেলের বিয়ে, বউ, নাতি পুতি নিয়ে কত সুখময় স্বপ্ন ছিল তোমার। সারফারাজ ধীরে ধীরে নেমে এসে মায়ার কাঁধে হাত রাখলো। এরপর ডাকলো, মা। মায়া ঝটপট চোখের জল মুছে বলে উঠলেন, চল, দেরি হয়ে যাচ্ছে। মায়াকে ছেড়ে দরজার পানে দৃষ্টি তাক করলো সারফারাজ। বিমর্ষ মুখে একাকী এই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইয়ং। সারফারাজ ইয়ংয়ের সামনে এগিয়ে গিয়ে হতাশা মিশ্রিত শ্বাস ছেড়ে বলে উঠল, লুইসকে খুব মনে পড়ছে বুঝি? নিজেকে আর শক্ত বাঁধনে ধরে রাখতে পারল না ইয়ং। তার ভাষাহীন ঝাপসা চোখে গড়িয়ে মোটা মোটা জল গড়ালো। অপরাধীর ন্যায় বেদনায় জর্জরিত হয়ে বিষাক্ত ঢোক গেল সারফারাজ। এরপর বলে উঠল, আমাকে কেন হসপিটালে মেরে ফেলে না ইয়ং? এই কঠিন অপরাধবোধ তো আমাকে বাঁচতে দিচ্ছে না। প্রতি মুহূর্তে মরছি আমি। এইসব দেখার জন্য কেন বাঁচালে তোমরা আমায়? আজকে এই দিনে এইসব অলক্ষণী কথা না বললে তোর যাত্রা শুভ হচ্ছে না নাকি? আকস্মিক অভিরূপের প্রশ্নে সামনে তাকালো সারফারাজ। এরপর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, মিথ্যা। কোথায় বলছি? অভিরূপ তারা দেখিয়ে বলল, এইসব অর্থহীন আলাপ অন্য এক সময় করা যাবে। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। সারফারাজের সামনে এগিয়ে এসে মায়া ইতস্তত করে বলে উঠলেন, বলছিলাম কি? সারফারাজ তাচ্ছিল্য হেসে বলে উঠল, আমি জানি মা তুমি কি বলতে চাইছো। ভাইপোর জন্য খুব মনটা কাটছে তাই না? চিন্তা করো না, বিয়েতে অবশ্যই সে উপস্থিত থাকবে, নয়তো কলিজায় আগুন ধরবে কি করে। কনেপক্ষ গেট ধরার জন্য ফিতা বেঁধে অপেক্ষা করছে। এখনই বরপক্ষ এলো বলে নেলি একদম গেটের সামনে। দর কষাকষির ক্ষেত্রে তার উপর আর কারোর স্থান নেই। আজ লাখ টাকা আদায় করে তবেই ছাড়বে সে, নয়তো বউ পাবে না সারফারাজ। অল্প সময়ের মধ্যে বরযাত্রী এসে গেটের সামনে উপস্থিত হলো। গাড়ি থেকে একে একে নামলো অভিরূপ, ইয়ং, নজরুল। গাড়িতে রইলেন মায়া আর সারফারাজ। কামাল আগেই নেমে গেছেন। অভি নেলিকে চোখ টিপে বলে উঠল, ওই হই, আরে আসমানে হুর জমিনে কি করছে? নাকি আমি চোখে ভুল দেখছি? ভুল জায়গায় চলে আসিনি তো? রূপের ঝলকে চোখ তো অন্ধ হয়ে যেতে চাইছে হুড়পড়ি। নিজের বড় বড় চোখ দুটো পলক ঝাপটে অভিকে কাঁচকলা দেখালো নেলি। এরপর মিহিসরে বলে উঠল, এসব মিষ্টি কথায় কাজ হচ্ছে না আজ। লাখ টাকা ফেলো, তবে ছাড়া হবে গেট। টেবিলের উপর থেকে একটা মিষ্টি তুলে নিল অভি। এরপর সেটা মুখে পুরে বলে উঠল, 1 লাখ টাকা কটা শূন্য থাকে? 1 সেকেন্ডে বললে এক্ষুনি ক্যাশ দেব। নেলি এই শূন্য গুনতে গিয়ে মেকি রাগ দেখিয়ে বলে উঠল, আমার ম্যাথ সেন্স যাচাই করতে এসেছো? আরে না, তা হবে কেন? তো তো বলো শূন্য কয়টা? শূন্য যে কয়টাই থাকুক, পটাপট টাকা ফেলে ভেতরে ঢুকো, নাইলে ওইখানে সারা রাত দাঁড়িয়ে রাত মশার কামড় খাও। ইয়ং এগিয়ে এসে একটা বক্স দিল নেলির হাতে। বড্ড ভারী তা। নেলি টেবিলের উপর রেখে সে এই বক্স খুলল।
বক্স ভর্তি পিন মারা চকচকে টাকা। সন্ধিহান চোখে অভিকে একের পর এক পরক করলো নেলি। কেমন উপরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে রেখেছে অভি। শ্যামবর্ণ বদ ও পুরুষটাকে একদম ভরসা হলো না নেলি। তাই সে উপস্থিত এক মেয়ের হাতে একটা বান্ডেল তুলে দিয়ে বলে উঠল, পেট মোটা কালো চশমাওয়ালা যেই লোকটা ঠেক ঠেক করে বসে বসে হাসছে আর দুই খাচ্ছে, উনি দুদুকে চেয়ারম্যান। তাকে নিয়ে এই বান্ডিল দেখিয়ে বলবি এসব আসল না নকল টাকা। যদি বলে নকল, তবে ওদের সবগুলোকে অ্যারেস্ট এর ব্যবস্থা করবি। পুলিশ নিয়ে তারপর এখানে এসে দাঁড়াবি, বুঝেছিস? মেয়েটা সম্মতি জানিয়ে দৌড়ে গেল। মেয়েটা বান্ডেল নিয়ে দৌড়াতে অভিরূপ পরিমণি করে বলে উঠল, আরে বোকামে মজা করেছি, তুমিও না। মাত্র কয়েকটা টাকার জন্য এসব থানা পুলিশের কি দরকার? দাও দাও এসব খেলনা টাকা। দুষ্টুমি করেছি তোমার সাথে, তুমিও না সব কিছুতে সিরিয়াস সিলিগাল। বলেই হো হো করে হাসলো। এদিকে অধৈর্য সারফরাজ গাড়িতে আর বসে থাকতে পারল না। সে গাড়ি থেকে নেমে নেলির সামনে এসে দাঁড়ালো। এরপর হিস হিস করে বলল, গেট না ছাড়লে সবগুলো খুপড়ি উড়িয়ে দেবো বলে দিলাম। এক্ষুনি গেট ছাড়া হোক। মাছি ভাড়ার ভঙ্গিতে নেলি বলে উঠল, এসব মাস্তানি আজ এখানে চলবে না দুলাভাই। হয় লাখ টাকা ঢালুন, নয়তো রাতভর বসে থাকুন। সারফরাজ অভিরূপের পানে তাকিয়ে ঠোঁট দাঁত কামড়ে চোখে চোখে কি যেন বলল। মানে বুঝতে পেরে নজর সরিয়ে নিল অভিরূপ। এরপর ফিসফিস করে নেলিকে বলে উঠল, তোমাকে মানাতে পারছি না বলে সারফরাজ আমাকে দুর্বল পুরুষ উপাধি দিচ্ছে। নিজের প্রেমিককে ভরা মজলিসে এভাবে বেজ্জতি করতে খুব মজা লাগছে বুঝি? গেট ছেড়ে দাও পাজি মেয়ে। নেলি ঠোঁট উল্টে বলল, আমি এসব বুঝি না, তুমি টাকা দাও। বাধ্য হয়ে সারফরাজ নিজের ব্ল্যাক কার্ড নীলির হাতে তুলে দিয়ে বলে উঠল, যত মন চায় তত খরচ করবই, তাতে আমার কোনো আপত্তি নেই। গেট স্যার, বউ কেমন হুড়পুড়ি সেজেছে তা দেখার জন্য পরানটা আমার ধরপড় করছে। দেহে প্রাণ থাকছে না। বেশি বেশি করলে কিন্তু সবকিছুতে আগুন ধরিয়ে দেবো বলে দিলাম। কার্ডখানা হাতের মুঠোয় চেপে নেলি কেচি এগিয়ে বলে উঠল, এসব পচা কথা বলেন না দুলাভাই। এই নিন কেচি, এক্ষুনি বইয়ের কাছে যান। হায় হায়, সময় নাই তো। সারফরাজ ঘ্যাচাং করে ফিতা কেটে অভিরূপকে দেখে নেবে এমন শাসিয়ে ভেতরে ঢুকলো। সারফরাজ ঢুকা মাত্রই বর বরণে সকলে দৌড়ে এলো আর চারিপাশে ধ্বনি উঠল, বর এসেছে, বর এসেছে। রজনীগন্ধা, বেলি আর লাল গোলাপের ছাদনা তলায় দুরু দুরু বক্ষে বসে আছে রূপকথা। সমস্ত ভয় আজ বুকের উপর জেঁকে বসেছে। কম্পিত শিহরণে দাঁতের কপাটে কপাটে বাড়ি খেতে চাচ্ছে। হাত পা বরফ তুলল। চিরচেনা মানুষটা আজ বৈধভাবে তার হতে চলেছে। ভালোবাসা মিশ্রিত শিহরণে শরীর অসাড় হতে চাইছে। এই ভয়াল অনুভূতির নাম কি রূপকথা জানে না। সে শুধু জানে একটু পরে সারফরাজ শুধুই তার একান্ত ব্যক্তিগত পুরুষ, স্বামী, ভালোবাসার মানুষ, ভরসা কেন্দ্র আর সেভিয়ার। ছাদনা তলার চারিপাশে পাতলা সফেদ পর্দা দিয়ে ঘেরা। সামনে ফুলের পর্দা। রূপকথাকে ঘিরে বসেছে নেলি আর তার বন্ধুরা। দাঁড়িয়ে আছেন রেখা, আবিরের স্ত্রী রোজি, সেলিনা। পর্দার এপাশে সারফরাজ, অভিরূপ, ইয়ং নজরুল আর সারফরাজের বন্ধু। কাজী কাবিনের কাজ আগে শেষ করলেন। এরপর বরকনে দুজনেই স্বাক্ষর নিলেন। এবার বিয়ে পড়ানোর কাজ শুরু হলো। রূপকথাকে ফেলে সারফরাজের পাশে ভরসার হাত বাড়ালেন সুফিয়ান চৌধুরী। সারফরাজ অবাক চোখে সুফিয়ান চৌধুরীকে নিষ্পলক দেখলো। এরপর শব্দহীন কেঁদে বলে উঠল, বেশি বেশি করলে কিন্তু সবকিছুতে আগুন ধরিয়ে দেবো বলে দিলাম। সুফিয়ান চৌধুরী সারফরাজের পিঠ চাপড়ে বলে উঠলেন, বাবারা সন্তানের থেকে কখনো ধন্যবাদ প্রত্যাশা করে না। তোর জন্য আমার হাজারো দোয়া, তুই সুখী হ বাবা। বলেই সারফরাজকে বুকে টেনে নিলেন সুফিয়ান চৌধুরী। কাজী নিজের সমস্ত কাজ শেষ করে সারফরাজকে শুধালো, রামপুরা নিবাসী সুফিয়ান চৌধুরীর একমাত্র কন্যা রূপকথা চৌধুরীকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে আপনি রাজি আছেন বাবা? থাকলে আলহামদুলিল্লাহ, কবুল বলেন। কাজীর কথায় রূপকথাকে দিয়ে উঠল রেখা। রূপকথাকে আগলে নিয়ে ভরসা দিলেন। সারফরাজ সময় অপচয় না করে দ্বিতীয়বার না ভেবে সজোরে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। কাজী সম্মতি পেয়ে রূপকথাকে শুধালো, সম্মতি থাকলে কবুল বলেন মা। ভয়ে রূপকথার গলা শুকিয়ে উঠল। সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। শরীর জমে যাচ্ছে। চোখ বুজে ক্লান্তিতে ঘুম পাচ্ছে। মায়া রূপকথার মাথায় হাত বুলিয়ে শুধালেন, আরো সময় লাগবে বাবা? রূপকথা না বোধক মাথা দুলালো। এরপর বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল।
মুহূর্তে হাততালি আর সিটিতে মুখরিত হলো চারপাশ। সারফারাজের বন্ধু ভিক্টরি উইন সাইন দেখালো সারফারাজকে। সামনে থেকে সরানো হলো ফুলের বেড়া। প্রথমবারের মতো বধূ বেশে রূপকথা সৌন্দর্য উপভোগ করলো সারফারাজ। মাথায় লম্বা ঘোমটা টেনে মাথা নিচু করে বসে আছে রূপকথা। ওড়নার ফাঁক গলিয়ে কম্পিত অধৈর্যরা পরিলক্ষিত হচ্ছে। কাপা কাপা হাত বাড়িয়ে হালাল অধিকার থেকে রূপকথার ঘোমটা তুলল সারফারাজ। ঘোমটা তুলতে লজ্জায় আরেকটু আড়ষ্ট হলো রূপকথা। মুদিত পল্লব তার গোলাপ সম ঠোঁট। সারফারাজের সারা শরীরে শিহরণ জাগালো। এই বুঝি তার মরণ হবে। সারফারাজ রূপকথাকে নরম গলায় ডাকলো। রানী সাহেবা। কিঞ্চিত মাথা তুলে চোখ মেলল সে। এরপর নুইয়ে পড়া লাজুক লতার ন্যায় সারফারাজের পানে অনিমেষ তাকালো। রূপকথার কাজল কালো চোখে সারফারাজকেই হারালো। মুগ্ধ হয়ে বলতে চাইল অনেক কিছু, কিন্তু কিচ্ছু বেরোল না। লালচে ঠোঁট গলিয়ে শুধু অস্ফুট স্বরে আওড়ালো, মাশাল্লাহ। রূপকথা সারফারাজকে পাশাপাশি বসানো হলো। নেলি একটা বৃহৎ আয়না এনে সারফারাজের হাতে দিল। আয়নায় দুজনকে দেখা যাচ্ছে। নেলি দুষ্টু হেসে জিজ্ঞাসা করলো, আয়নায় কি দেখা যায় দুলাভাই? সারফারাজ আয়না থেকে চোখ তুলে রূপকথার পানে নজর নিবদ্ধ করলো। এরপর রূপকথার কপালে উষ্ণ চুমু এঁকে চোখে চোখ রেখে ঘোর লাগা স্বরে জবাব দিল, আমার জীবন, আমার মরণ, আমার জ্বালাতুন নেশা, আমার রাজ্যের ক্ষমতাধর নারী। সারফারাজ আর রূপকথার আনন্দঘন বিয়ের পুরো জাঁকজমকপূর্ণ মুহূর্ত খুব কাছে থেকেই দেখল রুদ্ররাজ। বাকি 5 জন মানুষের মতো সেও আজ এই মনোমুগ্ধকর বিয়ের অতিথি। আজ তার পায়ে কোনো শিকল নেই, নেই কোনো পাহারাদার বা জোরপূর্বক আটকে রাখার প্রয়াস। আজ কেউ তাকে চোখে চোখেও রাখছে না। তাকে নিয়ে যেন কারো কোনো ভাবান্তর নেই। রুদ্রর মনে হলো এখানে সে এক অযাচিত বেমানান। সারফারাজ রুদ্রকে প্রলোভন ছুঁড়েছে। যদি আজ রুদ্ররাজ এখান থেকে পালাতে পারে, তবে সে চিরজীবনের জন্য সারফারাজের হাত থেকে মুক্তি পাবে। রুদ্ররাজ পালালো না। সারফারাজের খুশি, প্রাপ্তি, জয় সবকিছু দেখে তার মনে হলো তার নিজের জীবনটা বড্ড অর্থহীন। এতদিন অন্ধকারে গা ভাসিয়ে চূড়ান্ত ভুল করেছে সে। সারফারাজ সব দিকে জয়ী, অথচ সে হেরে গিয়ে মুখ থুবড়ে পতিত হয়েছে সারফারাজের পদতলে। শেষ চেকমেট সারফারাজে দিয়েছে। তেজি, দক্ষ, সুকৌশলী সারফারাজের কাছে রুদ্র বড্ড অপক্ষ হাতের কাঁচা খেলোয়াড়। মায়া চৌধুরী বিশেষ খাতির করে রুদ্রের প্লেটে মুরগির লেগ পিস ভালো ভালো মাংস তুলে দিয়েছে। সেগুলো গিলতে মরণ যন্ত্রণা হয়েছে তার। যে মানুষটি সব ভুলে তাকে ভাবে যত্ন করলো, সেই মানুষটিকে একদিন সে অবর্ণনীয় অসহনীয় কষ্ট দিয়েছে। বারবার মানুষটির মুক্তির আকুতি জানিয়েছে কাতর গলায়, অথচ রুদ্র কানেও তোলেনি। নিষ্ঠুরের মতো প্রতি মুহূর্তে তাকে ভীত করেছে নিজের কুৎসিত রূপে। আচ্ছা, এতদিন কেন রুদ্রের কখনো মনে হয়নি যে মানুষটা তার রক্ত, তার আপন ফুফা, তার বাবার আপন ছোট বোন? সবকিছু জেনে শুনেও কেন, কোন মোহে আবদ্ধ হয়ে এই মানুষটার সাথে এহেন হৃদয়হীন ঘটনা ঘটিয়েছে সে? এই মুহূর্তে শোভান চৌধুরীর উপর আকাশসম ঘৃণা জন্মালো রুদ্রে। সেই সাথে নিজের কৃতকর্ম আর মন্দ ভাগ্য ভেবে তাচ্ছিল্য হাসলো। চোখের কোণে কেমন নোনা জলে জমতে চাচ্ছে। এদিক সেদিক পলক ঝাঁকটে সেই জল লুকিয়ে গায়ের স্যুট টেনে টুনে ঠিক করে এগিয়ে গেল সারফারাজের সামনে। এরপর হাত বাড়িয়ে বলে উঠল, কংগ্রাচুলেশনস। রুদ্রকে দেখে ভয়ে জড়সড় হলো রূপকথা। রূপকথাকে বুকে আগলে সারফারাজ শক্ত করে রুদ্রের হাত চেপে ধরল। আজ কোনো ক্রোধ, জেদ, ক্ষমতাগিরি কিছু কাজ করলো না কারোর ভেতর। আজ যেন এক ভাই আরেক ভাইকে অভিবাদন জানালো, ভরসার শক্ত হাত বাড়ালো। সারফারাজের হাত শক্ত করে ধরে তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল রুদ্র। এরপর মায়া চৌধুরীর মায়াবী মুখ পানে তাকিয়ে বলে উঠল, তোমরা আমাকে ক্ষমা করে দাও ফুপি। যদিও ক্ষমার অযোগ্য অপরাধ করেছি, আদৌ ক্ষমা পাবো কিনা জানি না, কিন্তু আমার পশু সত্তা বলছে আমার ক্ষমা চাওয়া উচিত। আমি সত্যিই অনুতপ্ত। রুদ্রের কথায় সারফারাজ চুপ রইল। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলে উঠল, আমাকে পাতাল ঘরে পাঠানোর ব্যবস্থা করো সারফারাজ। যদি পাপের কিছুটা মার্জনা হয়, আমি স্বেচ্ছায় আমার বন্দি দশা কবুল করে নিয়েছি। আমি আজীবন ওখানেই নিজের জীবন কাটাতে চাই। পৃথিবীর বাতাস বড্ড বিষাক্ত ঠেকছে। অন্ধকারই আমার আপন এখন। সারফারাজ এক ভ্রু উঁচু করে শুধালো, রিয়েলি? রুদ্র মাথা ঝাঁকালো তাৎক্ষণিক। সারফারাজ ঠোঁট বাঁকি হেসে বলে উঠল, তোকে বন্দি করতে ইচ্ছে করছে না, আর স্পেশালি মা চাচ্ছে না তুই লস অ্যাঞ্জেলেসে ফিরে যা, সেই ভালো তোর জন্য। রুদ্ররাজের মনে হলো সারফারাজ তার সাথে মজা নিচ্ছে, তাই নিজেই এগিয়ে গেল আবির মাহাতাবের কাছে। এরপর বলে উঠল, স্যার চলুন,
আবির মাহতাব মাথা ঝাঁকালো, এরপর বলল, চলো। সারফারাজের থেকে বিদায় নিয়ে মায়ার সামনে নতমস্তকে দাঁড়ালো রুদ্র। এবার বুক ঠেলে কান্না পেল তার, নিজেকে কিছুতেই ধরে রাখতে পারল না সে। হাঁটু ভেঙে মায়ার পায়ের কাছে বসে গেল রুদ্র। এরপর মায়ার পা জড়িয়ে বলে উঠল, আমাকে তুমি মাফ করে দাও ফুপি। আমি অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো, জেনে বুঝে করিনি। আমি অবুঝ ছিলাম। আমার চোখে কালো অপরাধের পর্দা ছিল। আজ বহু বছর বাদে সেই পর্দার উন্মোচন হয়েছে। রুদ্রের কান্না মায়ের বুকে শেল হয়ে বিঁধল। তার কাছে মনে হলো সেদিনে সে 10 বছর বয়সী রুদ্ররাজ, তার ভাইপো, তার সামনে ঠোঁট ভেঙে বসে বসে কাঁদছে। মায়া নিজেও হাঁটু মুড়ে বসে রুদ্রকে বুকে জড়িয়ে বলে উঠল, তুই তো আমার আব্বারে রুদ্র। মেয়ের কাছে বাপের কোনো অন্যায় থাকতে পারে না? পারে না। আমি সেসব কিচ্ছু মনে রাখিনি, তুইও ভুলে যা সব। সময়ের পরিক্রমায় সমস্ত দ্বন্দ্ব, অভিমান, রাগ, ক্ষোভ, জেদ ঝুরঝুর করে বালির বাঁধের ন্যায় ভেঙে গেল। সারফরাজ আবির মাহতাবকে বলল, স্যার, ওর পাসপোর্ট আর জরুরি ডকুমেন্টসগুলো ওকে ফিরিয়ে দিয়ে দিন। আমি ওর সাথে আমার সমস্ত সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে চাই। আজ থেকে আমরা কেউ কাউকে চিনি না। আজ থেকে আমি ধরে নেব আমার জীবনে রুদ্র নামক কোনো ছায়া কখনো ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। সারফরাজের শক্ত গলার কথাটা রুদ্রের বুকে গিয়ে বিঁধল। সে মাথা নত রেখে অস্ফুট গলায় বলল, আমার সাজা কমানোর জন্য থ্যাঙ্কস। আমি আজীবন অন্ধকার কারাবাস ডিজার্ভ করি। আর দাঁড়ালো না রুদ্র। এখানে দাঁড়ানোর মতো মুখ তার নেই। সে লস অ্যাঞ্জেলস ফিরে যাবে, এরপর সেখান থেকে রাশিয়া। রুদ্র নামটা সকলের মন থেকে সে মুছে দিতে চায়। রুদ্রের কালো ছায়া আর যেন কারো উপর না পড়ে, ব্যাস এইটুকুই। সারফারাজকে পুনরায় শুভকামনা জানালো রুদ্র। সে সারফারাজ আর রূপকথাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোরা হ্যাপি থাক। আর তোমাকে বিরক্ত করবার জন্য আমি সত্যিই দুঃখিত রূপকথা। চাইবো তোমাদের সাথে আর কখনো আমার দেখা না হোক, কিন্তু তোমাদের খুব মিস করব। বেহায়া নির্লজ্জ মন তোমাকে বারবার দেখতে চাইবে, যোগাযোগও করতে চাইবে। যদি এমন ধৃষ্টতা কখনো দেখিও ফেলি, প্লিজ কেউ রাগ করো না। আমার একাকী জীবন কালো মেঘে ঢাকা। আমি তোমাদের মতো এতটা সুখী নই। আসছি। রুদ্র পা বাড়ালো। মায়া পেছন থেকে ডেকে বলে উঠল, ফুপি, অপেক্ষা করব তোর জন্য, ভুলে যাস না। রুদ্ররাজ পিছনে ফিরল না, শুধু স্তম্ভিত হয়ে মাথা ঝাঁকালো। এরপর লম্বা লম্বা পা ফেলে গলফ ক্লাবের বাইরে বেরিয়ে এলো। বাইরে ইয়ং সহ আবির মাহতাব অপেক্ষা করছেন গাড়ি নিয়ে। রুদ্র কোনো ভনিতা না করে গাড়িতে উঠে বসলো। এরপর বলল, কোথায় যেতে হবে আমায় এখন? এয়ারপোর্টে টিকিট রেডি করা আছে। বলেই গাড়ির ক্লাচে পা রাখলেন আবির মাহতাব। গাড়ি ছুটতে লাগলো এয়ারপোর্ট অভিমুখে। রুদ্র ফাঁকা দৃষ্টি মিলে গাড়ির জানালার বাইরে তাকালো। মুক্তির স্বাদ আজ অনুভব করতে পারছে না সে। তার এই ঝকমকে আলোমাখা পৃথিবী থেকে মুখ লুকাতে ইচ্ছে করছে। মনে হচ্ছে পুরো বিশ্ব এক ঘৃণিত জঘন্য অপরাধী হিসেবে তাকে চেনে। সে যেখানেই গিয়ে দাঁড়াবে সেখানেই আঙ্গুল উঁচিয়ে মানুষ বলবে, এ তো নর ও পিশাচ। রুদ্রের বিদার পর রূপকথা বিদায়ক্ষণ এলো, কিন্তু কেউ কাঁদল না। হাসি খুশি সুফিয়ান চৌধুরীকে বাঁকা চোখে রূপকথা বলে উঠল, বাবা, আমি চলে যাচ্ছি। তো যাও না, না করেছে কে? তোমরা কাঁদছো না কেন? সে কি আমার বিয়ে হয়ে গেল? আমি পরের ঘরে চলে যাচ্ছি, তোমরা কাঁদবে না? না মা, কাঁদবো না। সুফিয়ান চৌধুরী তেরামো কথায় রূপকথার মেজাজ সপ্ত আসমানে গিয়ে ঠেকলো। সে রেখাকে উদ্দেশ্য করে মেজাজ দেখিয়ে বলল, এই তোমাদের ভালোবাসার নমুনা মা। বিয়ের আগে তো স্বামী স্ত্রী মিলে সেই নাটক করলে, এখন কোথায় গেল সেসব? রেখা উত্তর করবার আগে সুফিয়ান চৌধুরী বলে উঠল, তোমার গ্রেট মাফিয়া ম্যান ঘর জামাই থাকতে চলেছে। আজ বেয়ান সাহেবা কাঁদবে, কারণ তার ছেলে আমাদের বাড়িতে চলে যাচ্ছে। আমরা খামোখা কাঁদতে যাব কেন? সারফারাজ বাঁকা হাসলো। এরপর সুফিয়ান চৌধুরীকে কাঁচকলা দেখিয়ে নিজের ফোন থেকে দুটো টিকিট বের করে বলে উঠল, কেমন দিলাম? খুব শখ না? আজ রাতেই চলে যাচ্ছি, ফিরবো 1 মাস পর। আপনাকে একদম বিশ্বাস নেই। নিজের বাড়িতে ডেকে নিয়ে আমাকে যে প্যারা করে ফেলবেন, আপনি তা আমি পই পই করে জানি। কোনো মতেই নিজের অধিক প্রত্যাশিত মুহূর্তগুলো আপনার জন্য খারাপ করতে চাচ্ছি না। ক্লোজ ফ্রেন্ডদের চাইতেও মারাত্মক গিরগিটি আপনি। খাটের তলায় গিয়ে বসে থাকবেন কিনা ভরসা নেই, আসছি আমি। বলে রূপকথাকে টেনে হির হির করে চলতে আরম্ভ করলো। এরপর পিছনে ফিরে পুনরায় বলে উঠল, মাকে রেখে যাচ্ছি। আপাতত সবাই মিলে ছেলে হবে নাকি মেয়ে হবে সে বিষয়ে মিটিং করতে থাকুন। আমাদের একদম বিরক্ত করবেন না। যদি এমনটি হয়েছে না, দেশে ফিরে সবগুলোকে পিস পিস করবো আমি।
সারফারাজের কথায় সুফিয়ান চৌধুরী স্তব্ধ হয়ে রইল। এবার তার সত্যি হাত পা ছুড়ে কাঁদতে ইচ্ছা করছে। কেমন ভেলকি বাজি ছোকরা এই সারফারাজ ভেবেই মাথা চুল ছিঁড়তে ইচ্ছে করছে। ভোলা ভালা সেজে সে সুফিয়ান চৌধুরীকে ঘোল খাইয়ে হাজার হাজার টাকা খরচ করে ফুল কিনে ওদের জন্য ঘর সাজিয়েছেন তিনি। আর এই হতচ্ছাড়া বলছে কি এসব? সুফিয়ান চৌধুরী নানান ভাবনা ভাবতে আরম্ভ করলো। সারফারাজ অভিকে ডেকে বলে উঠল, গাড়ি রেডি করো, ক্যাপ্টেন লিও এয়ারপোর্ট অপেক্ষা করছে। অভিরূপ ফাঁকা ঢোক গেলে দ্রুত পায়ে সারফারাজের পাশে এসে কানে কানে শুধালো। আকাশে আকাম করবি তোরা? সারফারাজ নাক ফুলিয়ে বলে উঠল, চাঁদের দেশে গিয়ে করব। তোর কোনো আপত্তি আছে? অভি নিঃশব্দে মাথা নাড়ল। এরপর পাংশু মুখে বলল, ক্যাপ্টেন লিও সব শুনে ফেলবে, মুখ দেখাবি কি করে? সারফারাজ চোখ গরম করে অভির চুলের গোছা টেনে ধরে হিসিস করে বলে উঠল, আমাকে এত নির্লজ্জ আর অধৈর্য পুরুষ মনে হয় তোর? অভিরূপ নিজেকে ধাতস্থ করে চুল থেকে সারফারাজের হাত ছাড়াতে ছাড়াতে বলে উঠল, আজকাল মানুষ নাকি রকেটে বাসর সারে। শুধু তাই নয়, সৌরজগতের ব্ল্যাক হোলকেও এরা ছাড়ছে না। সব জায়গায় তাদের সিগনেচার পদাচারণা। ভাবতে পারছিস অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বাদ আছে কোথায়? বিস্মিত হয়ে শুধালো সারফারাজ। অভিরূপ কিছুক্ষণ ভেবে বলে উঠল, আমাজন জঙ্গলে অ্যানাকোন্ডার ভয়ে আপাতত এখানে কেউই যায়নি। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি ওখানে। তুই গাড়ি রেডি কর শালা, তুই গাড়ি রেডি কর শালা। আমার টাইম ওয়েস্ট, তুই সবার উপরে। অভিকে দাঁত পিষে আরো কয়েক দফা গালাগাল করে রূপকথাকে এক ঝটকায় কোলে তুলে বাইরে বেরিয়ে এলো সারফারাজ। পেছন পেছন এলো সকলে। ফুলে ফুলে সজ্জিত সারফারাজের কালো ব্র্যান্ডেড গাড়ি। রূপকথাকে গাড়িতে বসিয়ে সকলকে বিদায় জানালো সারফারাজ। এরপর অভিরূপকে আদেশ দিল, চলো। মাউন্ট ক্লিফ প্যালেস, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার উত্তর উপকূলে সমুদ্র তীরে খাড়া পর্বতের কিনারা ঘেঁষে বানানো দৃষ্টিনান্দনিক পাথর, গ্লাস আর কাঠের সংমিশ্রণে এক প্যালেস। প্যালেসের পাশ ঘেঁষে বয়ে চলেছে সরু একটি জলপ্রপাত। নিচে নীল জলের প্রশান্ত মহাসাগর। পাশে বিশাল উচ্চতা বিশিষ্ট রেডউড ট্রি। এক একটা গাছের উচ্চতা প্রায় 200 থেকে 300 মিটার। এক একটার ব্যাস এতই মোটা যে লম্বা চওড়া 5-6 জন মিলে হাত জোড়া দিয়েও বের আনতে পারবে না এই দানবীয় গাছে। যতদূর দৃষ্টি যায় ততদূর নাম না জানা গুল্ম উদ্ভিদের ঝোপঝাড়। চারিপাশে বাতাসে বনফুলে সুঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। এখানে রাত নামে দ্রুত। চাঁদের নরম আলো মাটিতে পৌঁছায় খুব কম। রাতের নিস্তব্ধতায় বয়ে চলা সমুদ্রের ঢেউয়ের গর্জন মনে প্রশান্তি দেয়, আর সম্মুখ পর্বতের গম্ভীরতা চমচমে অনুভূতি সৃষ্টি করে। টানা 25 ঘন্টা জার্নি শেষ করে রূপকথা সারফারাজ নিজেদের এই প্যালেসে এসে উপস্থিত হয়। নিজেদের একাকিত্ব মুহূর্তগুলোকে আরও বেদনাদায়ক আর গাঢ় করতে এই বাড়িটি বানিয়েছিল সারফারাজ। একমাত্র এই প্যালেসে এসে গলা ফাটিয়ে চিৎকার করে নিজের কষ্ট উগলে দেবার চেষ্টা করত সকলের অগোচরে। জনমানবহীন এই অরণ্যে সারফারাজের কষ্টের পরিমাপ কেউ করতে আসেনি। কেউ জানতেও পারেনি যে ভয়ানক অরণ্যে গভীর রাতে কেউ রোদন জারিতে জর্জরিত। রূপকথা বাইরে থেকে দাঁড়িয়ে প্যালেসের সৌন্দর্য অবলোকন করলো। গভীর রাত, চারিপাশ অন্ধকারে নিমজ্জিত। এখানে অন্ধকারের ঘনত্ব 1000 গুণ বেশি। দূর থেকে নেকড়ের পালের হাউলিং শোনা যাচ্ছে, সেই সাথে আছড়ে পড়া সমুদ্রের ঢেউয়ের গর্জন। সুউচ্চ পর্বতে নাম না জানা পাখি কেমন করুণ আর্তনাদে ডেকে উঠল। রূপকথার একটু ভয় লাগলো। সে সারফারাজের হাত চেপে ধরল। সারফারাজ রূপকথাকে টেনে নিজের কাছে নিয়ে ফিসফিস করে বলে উঠল, যতক্ষণ আমার শ্বাস চলবে ততক্ষণ তুমি নিরাপদ। ঠিক যেমনটি করে মাতৃ করবে ছোট পুরন ঘুমিয়ে থাকে তেমন। আমি পাশে থাকা অবস্থায় কোনো ভয় নেই তোমার। চলো ভেতরে চলো। এই প্রাসাদে আজকে থেকে তোমার শাসন বিরাজ শুরু হোক। তোমার দাস হতে হৃদয় বেকার হয়ে আছে। শীতের প্রকোপে রূপকথার শরীর থরথর করে কাঁপছে। সে হাঁটতে পারছে না। প্যালেসের ভেতরে ক্ষীণ আলো জ্বলছে, হয়তো মোমের আলো। কিয়ৎ সময় পার হতেই হুট করে খুলে গেল দরজা। বাড়ির ভেতর থেকে ড্যাভিন বেরিয়ে এলো অ্যাঞ্জেলোকে নিয়ে। এরপর মাথা নত করে বলেই অ্যাঞ্জেলোকে নিয়ে পা বাড়ালো ড্যাভিন। অ্যাঞ্জেলো সারফারাজের কাছে আসার জন্য শব্দ করলো। সারফারাজ শুধু মাথায় অল্প হাত বুলিয়ে বলে উঠল, তোমাকে পরে আদর করবো অ্যাঞ্জেলা। আজকে আদরে কেউ ভাগ বসাতে পারবে না। সমস্ত আদর ভালোবাসা একজনের জন্য জমানো আছে। রূপকথা সারফারাজকে মিহি কম্পিত স্বরে বলল, এঞ্জেলো থাকবে না আমাদের সাথে? সারফারাজ হাসকি স্বরে বলল, তোমার আমার মধ্যে তৃতীয় কারো উপস্থিতি ভালো লাগবে রানী সাহেবা? লজ্জায় মাথা নুইয়ে রূপকথা বলল, ও কি করে বিরক্ত করবে? ও তো রাতে ঘুমিয়ে থাকে। ড্যাভিনকে চোখের ইশারায় চলে যেতে বলে সারফারাজ রূপকথাকে কোলে তুলে কক্ষ অভিমুখে হাঁটা ধরল। এরপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বিরক্ত করবে ও।
কারণ আজ রাতেও ঘুমাতে পারবে না তোমার চিৎকার চেঁচামেচিতে। আজ আমি তোমার আর আমার মধ্যে কারো উপস্থিতি চাচ্ছি না। ক্ষমতা থাকলে এই অরণ্যের সমস্ত জীবজন্তুকে চুপ করে দিতাম আমি, সেই সাথে এই বিরক্তকর সমুদ্রের গর্জন। আজ শুধু তোমার দম বন্ধকার ভারী শ্বাসের শব্দ শুনতে ইচ্ছে করছে আমার, তোমার কন্দনরত মুখে উচ্চ স্বরে আমার নাম। রূপকথাকে কোলে করে নিজেদের শোবার ঘরে এনে বিছানায় বসিয়ে দিল সরফরাজ। মন্ত্রমুগ্ধের ন্যায় কক্ষের চারিপাশে নজর বুলালো রূপকথা। কক্ষ জুড়ে বাহারি রঙের ক্যান্ডেল জ্বলছে, তাদের জ্বলন্ত সুগন্ধি পুরো কক্ষকে মাতাল করে তুলেছে। বাতিদানে জ্বলন্ত মোমগুলো ধীরে ধীরে পুড়ছে, জ্বলছে, তবু ক্ষয় হচ্ছে না। ঠিক সরফরাজের মতো বিছানার সফেদ চাদরের উপর ইরানি গোলাপের পাপড়ি বিছিয়ে লাভ বানানো হয়েছে, সামনে তোয়ালে দিয়ে বানানো হংসী। ওক কাঠের বেডসাইড টেবিলের উপর কাচের মাঝারি আকারের ফুলদানি, তাতে শোভা পেয়েছে রূপকথার পছন্দের সাদা গোলাপ। রূপকথা আনন্দিত চোখে সরফরাজের পানে তাকিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।